যারা সবাই লাইভে আমার ভিডিওটি দেখছেন। অ্যান্ড প্রথমে থ্যাংক ইউ জানিয়ে রাখি অ্যাক্সিস মেডিকেল গ্রুপটাকে, যারা প্ল্যাটফর্মটা আমাকে দিয়েছেন। আহ, প্রথমে একটু আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমার নাম ডক্টর নুসরাত খান। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি K63 ব্যাচে 2012 সালে। তারপরে আমি এমপিএইচ করি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি ইউএসএআইডি ফেলোশিপ প্রোগ্রামে কাজ করি বাংলাদেশে, ব্র্যাক জেপি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথের সাথে। তারপরে আমি ব্র্যাক রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশনে কাজ করা শুরু করি। সো ব্র্যাক রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন আরইডি বলি আমরা। আরইডিতে কাজ করতে করতে আমি কমনওয়েলথ স্কলারশিপের অ্যাপ্লাই করি। সো আমার সেকেন্ড মাস্টার্সের জন্য আমি কমনওয়েলথ স্কলারশিপের সাথে যাই হচ্ছে ইউসিএল, ইউনিভার্সিটি কলেজ লন্ডনে, গ্লোবাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টে পড়তে। সো দ্যাট ওয়াজ মাই সেকেন্ড মাস্টার্স। তারপরে আমি পিএইচডিতে লিড করার কথা ছিল, বাট সেটা না করে আমি কয়েক মাস গ্যাপ দিয়ে নটিংহ্যাম ইউনিভার্সিটিতে পিএইচডি স্টার্ট করি। সেখানে আমি 8-9 মাসের মতো পিএইচডি করি। অ্যাট দ্য সেম টাইম আমার ইউনিভার্সিটি অফ কেমব্রিজে অফার লেটার আসে। এখন আমি ইউনিভার্সিটি অফ কেমব্রিজের সেকেন্ড ইয়ারে পিএইচডি করছি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি কেয়ারে। সো এটা হচ্ছে শর্ট ইন্ট্রোডাকশন। অ্যান্ড প্রথমে আমি একটু বলে রাখি যে আমি খুবই চেষ্টা করব পুরো আমাদের কথাগুলো হচ্ছে আমরা বাংলায় বলবো। কিন্তু আমরা যেহেতু পাবলিক হেলথ নিয়ে কথা বলছি, আমাদের অনেক কিছুই হচ্ছে একটু ইংলিশে বলতে হয়, ইংলিশ টার্মিনোলজি ইউজ করতে হয়। সো এক্সকিউজ করবেন ব্যাপারটা। আর আমি আর রিয়াদ মিলে হচ্ছে বেশ কিছু পয়েন্ট ঠিক করেছি, যেগুলো আমরা ডিসকাস করব আজকে। পয়েন্টের পরে প্রবাবলি আমরা কথা বলবো প্রায় 1 ঘন্টা। আমি কথা বলবো প্রায় 1 ঘন্টা। অ্যাট দ্য সেম টাইম আপনারা প্লিজ কমেন্ট, আপনাদের যদি কোয়ারি বা কোনো ধরনের অ্যাডভাইস দরকার হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর লাস্ট 30 মিনিটস আমি আপনাদের সবার কমেন্টের অ্যান্সার দিব। সো তাহলে আমি শুরু করি। আমার ফার্স্ট পার্ট ছিল হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন অফ মাইন্ড, সেটা মনে হয় আপনারা পেয়ে গেছেন। সো আমি এরপরে কথা বলবো হচ্ছে আমি কেন পাবলিক হেলথ ক্যারিয়ারটা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা একটু বলে রাখি, এখানে আমি কোনো স্লাইড প্রেজেন্টেশন করব না। আমি কথা বলতে চাই হচ্ছে ভেরি আর্লি ক্যারিয়ার রিসার্চার বা আর্লি ক্যারিয়ার ইন্টারেস্টেড পিপল হু ওয়ান্ট টু বিল্ড আ ক্যারিয়ার ইন পাবলিক হেলথ ফার্দার। সো মোটামুটি বলা যায় যে আপনারা ইন্টার্নশিপ থেকেই কিভাবে শুরু করতে পারেন বা কি কি স্কোপ আছে। কারণ আমি ইন্টার্নির সময় আমি থার্ড ইয়ারে থাকতেই ডিসিশন নেই আমি পাবলিক হেলথে ক্যারিয়ার করব। অ্যান্ড আমি ইন্টার্নির সময় আমার এমপিএইচ শুরু করি। সো আমার মোটিভেশনটা ছিল এরকম, আমি খুবই ফোকাসড অ্যান্ড ডিটারমাইন্ড ছিলাম যে আমি পাবলিক হেলথেই ক্যারিয়ার করব। সো আমি টাইম লস করিনি। তো আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করি, করার সাথে সাথে তখন এখন অনেক ইউনিভার্সিটি আছে, আমাদের ওই সময় বেশ অল্প কয়েকটা ইউনিভার্সিটি ছিল যারা শুক্র এবং শনিবার অফার করতো এমপিএইচ কোর্সটা। সো একটু হেক্টিক ছিল, 5 দিন ইন্টার্নি করে, এবং অনেক সময় আমার ফ্রেন্ডরাও সাপোর্ট করেছে ডিউটি এক্সচেঞ্জ করে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তো আমরা 9 to 5 হচ্ছে গিয়ে আমরা কাজ করতাম, এমপিএইচটা করতাম। সো আমি মোটামুটি ইন্টার্নি শেষ করার 1 মাসের মধ্যেই এমপিএইচ শেষ করি। আর আমার মেজর ছিল হচ্ছে এপিডেমিওলজিতে, এমপিএইচ এর মেজর। এই ব্যাপারটা আমি আরেকটু এক্সপ্লেন করব পরে, কারণ এটা নিয়ে অনেক কনফিউশন আছে কোনটা আপনারা মেজর নিতে চান বা কেন নিবেন, ওই কথাটা আমি পরে আসি, আমি আমারটা বলছি। আর তখনই আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ আমি সাথে সাথেই ইউএসএআইডি পাবলিক হেলথ, ইউএসএআইডি ফেলোশিপ ফর আর্লি ক্যারিয়ার পাবলিক হেলথ রিসার্চার, এই
প্রোগ্রামটায় অপরচুনিটি পাই। এটা একটা কম্পিটিটিভ প্রোগ্রাম ছিল। সো এখানে আমরা মেইনলি কাজ করতাম হচ্ছে গিয়ে বিভিন্ন রিসার্চ শেখা, মাস্টার্স স্টুডেন্টদের একটু থিসিস শেখানো, নিজেদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা, বিভিন্ন কনফারেন্স অর্গানাইজ করা। এখানে আমরা ক্লোজলি ব্র্যাকের সম্মানিত রিসার্চারদের সাথে কাজ করার সুযোগ পাই, অ্যাট দ্য সেম টাইম এআইইউবির ফ্যাকাল্টিদের সাথে কাজ করার সুযোগ পাই। সো একটু টিচিং অপরচুনিটি, একটু রিসার্চ, একটু ব্লেন্ড হিসাবে আমার ক্যারিয়ারটা শুরু হয়। অ্যান্ড আমি এটার জন্য খুবই গ্রেটফুল। এই কাজটা করার সময় আসলে আমি বুঝতে পারি যে আমি কি করতে চাচ্ছি। পাবলিক হেলথ নিয়ে আমি এক্সপেক্ট করছি এখানে সবাই মেডিকেল স্টুডেন্ট। পাবলিক হেলথ নিয়ে আমাদের আসলে ধারণাটা শুরু হয় থার্ড ইয়ারে, যেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন। আমরা পাবলিক হেলথ বলতে কমিউনিটি মেডিসিন বুঝাই। পাবলিক হেলথ ক্যারিয়ার শুরু করার আগে সবার মধ্যে একটা কনফিউশন থাকে পাবলিক হেলথের ডেফিনেশনটা। এইটা আমি বলতে পারি আপনাদের, আমার এই 7-8 বছরের ক্যারিয়ারে আমাকে জীবনে কেউ কোনোদিন পাবলিক হেলথের ডেফিনেশন বা কোনো ধরনের লং ডেফিনেশন জিজ্ঞেস করেনি। সো এই জিনিসটার কোনো প্রয়োজন নেই। সো এখন পাবলিক হেলথ ব্যাপারটা হয়ে গেছে, আপনারা লক্ষ্য করবেন যারা ইন্টারেস্টেড আছেন, ইটস আ হিউজ ব্রাঞ্চ। অনেক ধরনের স্কোপ আছে এখানে কাজ করার। দেয়ার আর, I would say, hundreds of areas of research or health system work আপনারা করতে পারেন। সো আমার কাছে ব্রডলি, অ্যান্ড আমি আবার একটু অ্যাপোলজি নিয়ে নিচ্ছি যে আমি আমার ক্যারিয়ার সম্পর্কে বলবো। এক একজনের ক্যারিয়ার এক এক রকম হয়, অনেকের ইন্টেনশনস ওর ফোকাস ডিফারেন্ট হয়। আমি আমারটা নিয়ে বলবো এবং আমার যতটুক নলেজ আছে, ডেফিনেটলি এর চেয়ে অনেকে অনেক বেশি জানেন বা আমাকে জানতে হেল্প করতে পারেন, বাট আমি আমার ক্যারিয়ারটা বলছি। সো পাবলিক হেলথে এটা অবশ্যই ঠিক যে একটা এমপিএইচ ডিগ্রি প্রথমে লাগে, যেটা আমাদের বেসিস অফ পাবলিক হেলথ শেখায় বা স্কোপগুলো বোঝায়, উইচ ইজ ভেরি ভেরি ফার অ্যাওয়ে ফ্রম কমিউনিটি মেডিসিন। সো পাবলিক হেলথের বিভিন্ন কোর্স মডিউলস আপনারা ব্র্যাক জেপিজি, নর্থ সাউথ, এআইইউবি, সাউথ ওয়েস্ট, সো মেনি ইউনিভার্সিটিজ আর অফারিং। তো সেখানে আমরা আমাদের মেডিকেল স্টাডিজের বাইরের থেকে, মেডিকেল স্টাডিজ স্কোপের বাইরের থেকে এসে অনেক এরিয়া সম্পর্কে জানতে পারি। ফর এক্সাম্পল হেলথ ইকোনমিক্স, হেলথ সিস্টেম, বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি, এইসব জিনিসগুলো আমরা জানতে পারি। সো এইটা একটা সময় আপনারা ডিসাইড করতে পারেন বা মোটামুটি চিন্তা করতে পারেন আমি এই জিনিসটা পছন্দ করছি। যেমন আমি পছন্দ করতাম নন কমিউনিকেবল ডিজিজ, আমি পছন্দ করতাম হেলথ সিস্টেমস, অনেকে বায়োস্ট্যাটিস্টিক্স পছন্দ করতে পারেন, অনেকে ইনফেকশাস ডিজিজ পছন্দ করতে পারেন। সো তারপরে ক্যারিয়ারটা আসলে কোথায় যায়, টু বি অনেস্ট এটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি শুরু করেছি। স্কোপটা যে অনেক ব্রড সেটা আমি বলবো না, কারণ যেটা হয়, যেহেতু জব অপরচুনিটিজ কথা আমরা জব অপরচুনিটিসে যাব, জব অপরচুনিটিসের কথা যখন চলে আসে, তো আমাদের দেশে বিভিন্ন আইএনজিও, এনজিও, রিসার্চ অর্গানাইজেশন আছে, নাম্বারটা হয়তো বিদেশের মতো এত বেশি না। সো আপনি যখন কোনো রিসার্চ অর্গানাইজেশনে ঢুকেন, আইসিডিডিআরবি, সেভ দ্য চিলড্রেন, ব্র্যাক, এখানে আমি ব্র্যাক নিয়ে বেশি বলবো যেহেতু আমি কাজ ওইখানে বেশি করেছি। সো এগুলোর প্ল্যাটফর্ম দুইটা কাজ করে, একটা হচ্ছে হেলথ প্রোগ্রাম, একটা হচ্ছে রিসার্চ। সো আপনার ডিসাইড করতে হবে আপনি হেলথ প্রোগ্রামসে যেতে চান না আপনি হেলথ রিসার্চে যেতে চান। আমি যখন ক্যারিয়ার শুরু করি আমি হেলথ প্রোগ্রামস অ্যান্ড রিসার্চ একদমই বুঝতাম না। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমার আসলে কোনো ক্যারিয়ার মেন্টর ছিল না। আমি একটু ইন্ট্রোভার্ট পার্সন, আমি আমার নিজের ক্যারিয়ার ডিসিশনস নিতে পছন্দ করি। আমার সবকিছু গুগল করে শেখা, আমার টিচারদের কাছে একটু একটু করে শেখা, বিভিন্ন রিসার্চারদের প্রোফাইল পড়ে শেখা। তো আমার এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো ক্যারিয়ার মেন্টর নেই আমাকে যারা গাইড করেছেন। আমি এই জিনিসটা এর জন্য উল্লেখ করলাম যে অনেকে বলেন যে হচ্ছে মেন্টর লাগে, কোনো বড় ধরনের সাপোর্ট লাগে আমাদের পাবলিক হেলথ ক্যারিয়ারে বিল্ড আপ হতে। আমি ফিউচার জানি না, আমার এখন পর্যন্ত প্রয়োজন হয়নি, হয়তো প্রয়োজন হতে পারে। সো সেখানে যে আমি শিখলাম হেলথ প্রোগ্রামস হচ্ছে একটা পার্ট।
হেলথ প্রোগ্রাম যদি আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাতে চাই, যেমন ধরেন ICDDRB ডিফারেন্ট সেন্টার আছে, বা ব্র্যাকের কথা বলি, ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হেলথ। আমরা ম্যাটারনাল চাইল্ড হেলথের কোনো একটা প্রোগ্রাম ইন্ট্রোডিউস করব, যেটা হয়তো হতে পারে হেলথ কেয়ার ওয়ার্কার ডেভেলপমেন্ট। সো আপনি একটা MPH করে বা পাবলিক হেলথের কিছু এক্সপিরিয়েন্স বা নলেজ নিয়ে আপনি হেলথ প্রোগ্রামে জয়েন করতে পারেন। হেলথ প্রোগ্রামে যেটা হয়, আমরা একটা পুরো প্রোগ্রাম ডিজাইন করি। প্রোগ্রাম ডিজাইনিং এর ডিফারেন্ট ফেজ থাকে: গ্র্যান্ট অ্যাপ্লিকেশন, প্রপোজাল রাইটিং, রিসার্চ, দেন ডেসিমিনেশন, ডিফারেন্ট পার্টস, বাজেটিং। সো এই জিনিসটা এর জন্য বলছি যে এই যদি আপনি প্রোগ্রাম ফোকাসড কাজ করতে চান, এখানে যেটা একটা কনফিউশন আছে যে অনেক স্ট্যাটিস্টিক্স জানতে হয়, এপিডেমিওলজি জানতে হয়, অবশ্যই জানতে হয়, বাট নট to the level of an epidemiologist should know. হেলথ সিস্টেমে যে কাজগুলো করা হয়, যেমন ICDDRB বা ব্র্যাকের এক্সাম্পলই টেনে আনছি, যে বায়োস্ট্যাটিস্টিক্স টোটালি আলাদা ডিপার্টমেন্টই থাকে এরকম বড় ধরনের প্রোগ্রামে। সো আপনি আপনার মেডিকেল নলেজ দিয়ে একটা প্রোগ্রাম কিভাবে ইমপ্রুভ করবেন, যখন সেটা নিয়ে রিসার্চ হচ্ছে, সেখানে আপনি আপনার ইনপুট কিভাবে দিবেন, অ্যান্ড যখন রেজাল্টটা আসছে তখন আপনার বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজির নলেজগুলো কাজ করে রেজাল্ট ইন্টারপ্রিট করতে, এবং আপনি রিসার্চকে হেল্প করতে পারেন যে এটা ঠিক করো, এটা চেঞ্জ করো, এই ধরনের, বা রিসার্চ মোটিফিকেশন। বাট আবার রেজাল্ট থেকে আমরা যেসব পলিসি রেকমেন্ডেশনে যাই, সেই জিনিসগুলো আপনাকে হেল্প করতে সাহায্য করবে। সো আমাদের দেশে প্রচুর মানুষ আছেন যারা হেলথ প্রোগ্রামে, আমাদের সিনিয়ররা হেলথ প্রোগ্রামে অবিশ্বাস্য ধরনের অবদান রেখে আসছেন, এবং জিনিসটা খুবই রুট লেভেল থেকে শুরু হয়। আমি হেলথ প্রোগ্রাম খুব পছন্দ করি, যে মানুষের লাইফ চেঞ্জটা আমরা খুব কাছের থেকে করি, এবং জিনিসটা অনেকখানি নিজেরা চাইলে মডিফাই করার আমাদের অপরচুনিটিস গুলো এক্সপ্লোর করতে পারি। সো এটা গেল হেলথ প্রোগ্রামস। আপনি MPH করে দিস ইজ ওয়ান ডোর, এবং এটার জন্য অনেক NGO আছে, সেভ দ্য চিলড্রেন, WHO, গাভি অ্যালায়েন্স, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, তারা কাজ করেন। ব্র্যাক, ICDDRB তো অফকোর্স আছে। তারপর আমি আসছি পিওর রিসার্চ। রিসার্চ আমরা বলতে বুঝি হচ্ছে, সত্যি কথা বলতে, মানে সবাই না, আমিও হয়তো ওই সময় বুঝতাম, ইজ এপিডেমিওলজি। বাট রিসার্চ অনেক রকম হতে পারে, এবং আমাদের একটা সুবিধা হচ্ছে, আমরা যেহেতু মেডিকেল গ্র্যাজুয়েট, আমরা অনেক অ্যালাইড হেলথ সায়েন্সের ব্যাপারে, অ্যালাইড হেলথ সায়েন্সের সাথে যুক্ত হয়ে রিসার্চ করতে পারি, যেমন নিউরোসায়েন্স, রেডিও ইমেজিং, গাইনোকোলজির বিভিন্ন জিনিস, এমব্রায়ো ডেভেলপমেন্ট, যেটাই আপনাকে ইন্টারেস্ট করে, এগুলো কিন্তু এপিডেমিওলজি না। কিন্তু ব্রডার জনারে আমরা হয়তো এগুলোকে পাবলিক হেলথ বলতে পছন্দ করি। সো এখন রিসার্চে আসি। রিসার্চ বেস ক্যারিয়ার করার জন্য আমার মনে হয় যে আমাদের সবার একটা ফোকাস থাকা উচিত যে আমরা রিসার্চারই হতে চাই। এখন রিসার্চার, কি ধরনের রিসার্চার হতে চাই, একদম আর্লি ক্যারিয়ারে আমরা এই ধরনের সিদ্ধান্ত নেবার সুযোগ পাই না আমাদের দেশে বসে। কারণ আপনি একটা অর্গানাইজেশনে জয়েন করলেন জুনিয়র এমপ্লয়ি হিসাবে, আমিও করেছি। তো সেখানে বিভিন্ন ধরনের সেন্টার, যেমন ICDDRB ডিফারেন্ট সেন্টার্স আছে রিসার্চের, তো আপনি আর্লি ক্যারিয়ারে তো যেটাই স্কোপ পান আপনি সেটাই শুরু করবেন। ব্র্যাকে যেমন একটার পর একটা রিসার্চ নিড বেসিসে রান হয়। সো আপনি হয়তো NCD-তে মেজর করেছেন, বাট আপনার কাজ করতে হচ্ছে MNCH-এ বা ইনফেকশাস ডিজিজে। সো এই ক্ষেত্রে আপনার এপিডেমিওলজিক্যাল নলেজটা প্রচন্ড ধরনের দরকার, যে আপনি যে কোনো ধরনের রিসার্চে মোটামুটি বুঝতে পারবেন, এবং কাজ করতে করতে একটা এক্সেলেন্স গ্রো করতে পারবেন। সো অ্যান্ড এপিডেমিওলজি অফকোর্স, কারণ আমরা যে ধরনের কাজ করি, এপিডেমিওলজিক নলেজের প্রচন্ড দরকার আছে। এপিডেমিওলজি থেকে আমি আসবো হচ্ছে স্ট্যাটিস্টিক্সে, বায়োস্ট্যাটিস্টিক্সে। আমি আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে খুব অ্যাক্টিভ না, তাই অনেকে হয়তো আমাকে খুঁজে পান না যে কোয়েশ্চেনগুলো করার। তো অনেক সময় তাও আমি মেসেজ পাই যে আপু বায়োস্ট্যাটিস্টিক্স কি শিখতেই হবে, করতেই হবে।
আমার পার্সোনাল উত্তর হচ্ছে না। যদি অ্যাগেন বললাম আপনি হেলথ প্রোগ্রামসে যান, ডিফারেন্ট টাইপ অফ টিচিং, থার্ড আর্ম হচ্ছে টিচিংয়ে যান, সবসময় বায়োস্ট্যাটিস্টিক্স লাগে না, অ্যাডভান্স বায়োস্ট্যাটিস্টিক্স লাগে না, আই উড রাদার পুট ইট দ্যাট ওয়ে। সো স্ট্যাটিস্টিক্সের ব্যাপার যেটা হয়, যারা এপিডেমিওলজিস্ট হতে চান, বায়োস্ট্যাটিস্টিক্স, অ্যাডভান্স বায়োস্ট্যাটিস্টিক্স ইজ আ মাস্ট। এবং আমাদের মেডিকেলের যারা পাবলিক হেলথ বা এপিডেমিওলজির ক্যারিয়ার করেন, মানে আমার তাদেরকে বা করেছেন আমাদের সিনিয়ররা, মানে আমি মোটামুটি একটু মন্ত্রমুগ্ধ হয়ে যাই যে আমাদের এত নতুন স্কিল নতুন করে ডেভেলপ করতে হয়। যেমন অঙ্ক ভয় পাই আমরা, বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করতে জানি না। সো এই জিনিসগুলো সব ডেভেলপ করতে হয়। সো তো যারা এপিডেমিওলজিস্ট হতে চান বাংলাদেশে প্রাইমারি লেভেলে, আই উড রেকমেন্ড আপনারা বায়োস্ট্যাটিস্টিক্সটা খুব ভালো মতো শেখেন। এবং এখন অপরচুনিটিস আছে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স করা। স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার সম্পর্কে আমি একটু বলবো যে আইসিডিডিআরবি, ব্র্যাক, জেপিজি, এইগুলোতে এসপিএসএস, স্টেটা, বিভিন্ন ধরনের কোর্স হয়। আর আমি নিজে পার্সোনালি এসপিএসএস এবং স্টেটা ইউজ করি, অ্যান্ড আর গ্রাফিক্সের জন্য আমি ইউজ করি আর। যারা একদমই শুরু করছেন রিসার্চ বা বায়োস্ট্যাটিস্টিক্সে ইন্টারেস্টেড, আমি রেকমেন্ড করব হচ্ছে আর, কারণ গ্লোবাল অ্যাসপেক্টে আর এর এখন সবাই মোটামুটি আর এ কাজ করে। এই সফটওয়্যারটার বেশ কিছু বেনিফিট আছে, এটা আপনারা গুগল করে নিতে পারেন বা পরের একটা সেশনে আমি বলবো। এক সেকেন্ড আমি দেখে নিই এর পরের টপিকটা কি আমার আলোচনা করার। আচ্ছা, সো আমি ক্যারিয়ার পাথওয়ে নিয়ে কথা বললাম, হেলথ সিস্টেম ওয়াইজ ক্যারিয়ার বা প্রোগ্রাম বেস ক্যারিয়ার, রিসার্চ বেস ক্যারিয়ার অ্যান্ড টিচিং। তারপর হচ্ছে আমরা কথা বলবো প্রসপেক্টস অফ বাংলাদেশি এমপিএইচ অ্যান্ড গেটিং আ পিএইচডি অ্যাব্রড। এইখানে আমি একটু মিক্স ফিলিংস নিয়ে কথা বলবো, কারণ আমি কাউকে ডিমিন করতে চাই না, বাট আমাদের অনেকে এই প্ল্যাটফর্মে এসেছেন এবং আপনারা লক্ষ্য করে থাকবেন বেশিরভাগেরই আমাদের একটা বাইরের মাস্টার্সের ডিগ্রি আছে। এটার মানে এই না যে আমাদের দেশের এমপিএইচ এর কোয়ালিটি কোনো ধরনেরই কোনোভাবেই খারাপ। আমি ব্র্যাকের মানুষ, আবার ব্র্যাক জেপিজির এমপিএইচ কোয়ালিটি ইজ ওয়ার্ল্ড ক্লাস লেভেল। এখান থেকে আমি অনেকেই দেখেছি ডাইরেক্ট পিএইচডি পেয়েছেন। এআইইউবির থেকে আমি অনেকে দেখেছি ডাইরেক্ট পিএইচডিতে যেতে পেরেছেন। বাট এই ক্যারিয়ারটা এত স্যাচুরেটেড হয়ে গেছে, সো আমরা যখন একটু হায়ার এম করি যে আমি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়বো, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়বো, বা আমেরিকায় কোনো আইভি লিগ ইউনিভার্সিটিতে পড়বো, বা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ধরেন প্রথম 100 বা 50টা ইউনিভার্সিটির মধ্যে পড়বো, আমার এক্সপিরিয়েন্স মতে আমি যেমন টোটাল 6টা পিএইচডিতে অ্যাডমিশন পেয়েছি ইউকেতে। আমি খুবই ইউকে ফোকাসড ক্যারিয়ারে ছিলাম। আসলে বড় ইউনিভার্সিটিগুলোর একটা ক্রাইটেরিয়া থাকে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে একটা মাস্টার্স। সেই মাস্টার্সটা এমপিএইচও হতে পারে বা অ্যালাইড সায়েন্সেও হতে পারে। আমার মাস্টার্স ছিল হচ্ছে ইউসিএল থেকে, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তখনকার সময়ে 7, এখন সম্ভবত 8, এবং সেখানে আমি পড়ি গ্লোবাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টে। এখানে আমি যেহেতু রিসার্চটা অনেকখানি এআইইউবিতে শেখার সুযোগ হয়েছিল, এবং ব্র্যাকে কাজ করতে করতে আমি হেলথ প্রোগ্রাম অ্যান্ড রিসার্চের সাথে অনেক ক্লোজলি কাজ করি এবং শিখি। আমি এই প্রোগ্রামটা চুজ করেছিলাম যে হচ্ছে আমি হেলথ সিস্টেম অ্যান্ড পলিসি সম্পর্কে অনেক জানতে চাচ্ছিলাম, শিখতে চাচ্ছিলাম। এবং এক্সকিউজ মি, এবং আমি একটু
কোয়ালিটেটিভ রিসার্চও এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। সো আমি যখন পিএইচডিতে মানে অ্যাজ আই টোল্ড বিফোর, আমি খুব ফোকাস ছিলাম, আমি জানতাম আমি কি করতে চাই এবং আই ওয়াজ প্রিপেয়ারিং মাই সেলফ। সো আমি সব ধরনের বলবো না, যতখানি সম্ভব ছিল রিসার্চ একটু শেখা বা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। সো কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, সিস্টেম্যাটিক রিভিউজ বা আহ, কি বলে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, সিস্টেম্যাটিক রিভিউজ, হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের রিসার্চের হেলথ ইকোনমিক ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়। সো এই ধরনের বিভিন্ন জিনিস আমি শিখি আমার 2টা মাস্টার্সে, এবং এর জন্য আমার 2টা মাস্টার্সের মডিউল এবং কোর্স চয়েস টোটালি ডিফারেন্ট ছিল, যাতে আমি শিখে বুঝতে পারি কোনটা আমার জন্য বা কোনটা আমি করতে পারবো বলে আমি মনে করি। এখন হচ্ছে prospects of uh, prospects of career abroad with after having an MPH degree. এখন আবার সেম জিনিসে যাব। ইউকেতে যদি বলি, হায়ার ইউনিভার্সিটিগুলো সাধারণত একটা ফার্স্ট ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ডিগ্রি চায়। যেমন আমি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়ি, এখানে প্রাইমারি রিকোয়ারমেন্ট আছে, একটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড টপ লিস্ট আছে, এইগুলোর থেকে মাস্টার্স থাকতে হবে। বাট মিড র্যাঙ্ক অনেক ইউনিভার্সিটিতে নাও থাকতে পারে। আবার আপনার এমপিএইচ স্কোর কিরকম, যেমন আমার সময় আমার মনে আছে আমার স্কলারশিপের ক্ষেত্রে আমি এআইওবিতে সিজিপিএ 4 পেয়েছিলাম, আমি চ্যান্সেলার্স অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সো উইচ ওয়াজ হাইলি টেকেন ইনটু অ্যাকাউন্ট। তো আমি অনেককে এর জন্য রেকমেন্ড করি যে বাইরে একটা মাস্টার্স করা বেশ সুবিধার। আর যদি আপনি কনফিডেন্ট থাকেন, আপনি সো এই জিনিসটা না কিছুটা একটু ব্লেন্ডের উপরে, যে আপনি ডিগ্রি নিয়েছেন সাথে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক আছে, তখন কিন্তু বাইরের মাস্টার্সের আর দরকার পড়ে না। আপনি আইসিডিডিআরবি, ব্র্যাক, সেভ, ডাব্লিউএইচও তে যদি 5-7 বছরের ওয়ার্কিং ক্যারিয়ার দেখাতে পারেন অ্যান্ড বাংলাদেশের একটা এমপিএইচ দেখাতে পারেন, তখন একটা পিএইচডি অ্যাডমিশন কিন্তু অনেক ইজি হয়ে যায়, যে তারা আপনার অন হ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখে। বাট যদি সাথে সাথে আমার মতো যেটা হয়, আমার ক্যারিয়ারটা পুরা ব্যাক টু ব্যাক একাডেমিক, সো আমার জন্য জরুরি ছিল সাথে সাথে একটা মাস্টার্স করা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা ভালো ইউনিভার্সিটি থেকে। সেটা আপনারা এমপিএইচ করতে পারেন, ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে করতে পারেন। এবং আরেকটা জিনিস আমি রিয়াদের সাথে আলাপ করেছি যে শুধু এমপিএইচ কেন বা পাবলিক হেলথ কেন, ফর এক্সাম্পল আপনার যদি ইন্টারেস্ট থাকে চাইল্ড হেলথে, আপনার যদি ইন্টারেস্ট থাকে রেডিও ইমেজিং এ, যেগুলোতে আপনি ফার্দার ক্যারিয়ার রিসার্চ করতে চান, আপনি যদি নিউরো সায়েন্সে কাজ করতে চান, আপনি জেনেটিক্সে কাজ করতে চান, এগুলোর সব খুবই স্পেসিফিক ফোকাসড মাস্টার্স আছে। হয়তো আপনি এমপিএইচ এ করতে চান না কাজ, বাট পাবলিক হেলথ এপিডেমিওলজিতে করতে চান না, আপনার কিন্তু সেটা করতে হবে না। যেমন আমার বান্ধবী আছে খুবই ক্লোজ, ও সম্ভবত এই প্ল্যাটফর্মে এসে কথা বলেছে, ও গাইনিতে ক্যারিয়ার করতে চায়, সে এমব্রায়ো অ্যান্ড ফার্টিলাইজেশন এরকম একটা বিষয়ে মাস্টার্স করেছে। আই এম সরি আমি ফুললি ঠিক মতো না বললে। তো তারপরে সেটার উপর সে পিএইচডি করেছে। এটার আমি একটু অ্যান্সার দিয়ে নিই। দেশ থেকে কি কি কোনো কোর্স করতে হবে একটু ডিটেইলে বললে ভালো হয়। বাইরে যাওয়ার ক্ষেত্রে স্কলারশিপ কতটুকু অ্যাভেলেবল হয়, নিজে এক্সপেন্সে কি ম্যাক্সিমাম যায়। আচ্ছা, আমি এই যে অ্যাগেন আমি আমার ক্যারিয়ার বলছি, আমি আমার কোনো ধরনের টাইম ওয়েস্ট করিনি। আমি যখন চাকরি করতাম, এমপিএইচ করতাম, আমি চেষ্টা করেছি ব্র্যাক স্কুল এবং আইসিডিডিআরবির যত ছোট ছোট কোর্সগুলো অফার করে, বায়োস্ট্যাটিস্টিক্সে, কোয়ালিটেটিভ রিসার্চে, কোয়ান্টিটেটিভ রিসার্চে, ইউনিভার্সাল হেলথ কভারেজে, আমি প্রতিটা কোর্স করতাম যতখানি আমি সময় ম্যানেজ করতে পারতাম। আমি প্রত্যেকটা কোর্স করেছি। সো আমার সিভি আমার মনে হয় একটু এনরিচ ছিল এই কারণে যে আমার বেশ কিছু শর্ট কোর্স করা ছিল, আমার ব্র্যাকের মতো একটা অর্গানাইজেশনে এক্সপিরিয়েন্স ছিল এবং আমার মাস্টার্স করা ছিল। সো
সেই সুযোগগুলো সবকিছু কম্বাইন্ড করে আমি কমনওয়েলথ স্কলারশিপটা পাই। আমাকে ওখানে অনেক প্রশ্ন করা হয়, বোর্ড করা হয়, অনেক ইভ্যালুয়েশন করা হয়। সো কিন্তু আমি অনেককে দেখেছি যে এই কাজগুলো ছাড়া এই জিনিসগুলো ছাড়াও তারা স্কোপ পেয়েছে। জাস্ট একটা এমপিএইচ এর পরে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা কমনওয়েলথে আপনারা জানেন আমাদের পুরো লাইফের একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্রফের রেজাল্ট পর্যন্ত দেখাতে হয়। তো আমি দেখেছি যে এরকম ক্যারিয়ার এক্সপিরিয়েন্স ছাড়াও কমনওয়েলথ পেয়েছে বিভিন্ন সাবজেক্টে। দেশের এমপিএইচ কোর্সের ভ্যালু আছে নাকি, অলরেডি এটা নিয়ে কথা বলেছি। সো এখন আসি আমি আমার নেক্সট টপিকে, how to prepare for applications in UK university, job experience and analytical skills. So এই ব্যাপারটা একটু কম্পিটিটিভ। এর জন্য বলবো যে যারা ইউকে বা ইউরোপ থেকে আসলে পড়াশোনা করে ওদের মেডিকেল কারিকুলাম, আমি যেমন আন্ডারগ্র্যাড মেডিকেলদের কিছু ছোট ছোট কোর্স নেওয়ার সুযোগ পাই এখন, সেখানে আমরা দেখি যে ওরা অনেক ছোটবেলা বলবো না, ওরা ক্লাস 9-10 থেকে একটু বায়োস্ট্যাটিস্টিক্স জানে যারা সায়েন্সে কাজ করে। ওরা মেডিকেলে পড়ার সময় একটা রিসার্চ থিসিস করে, অ্যানালিটিক্স জানে। সো আমরা এই ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ি, বাট এটা পিছিয়ে পড়াটা আসলে আমি নেগেটিভলি দেখবো না, কারণ হচ্ছে কমনওয়েলথ বা শেভেনিং বা আরো বিভিন্ন যে স্কলারশিপ গুলো আছে, দে আর ওয়েল অ্যাওয়্যার অফ দি ক্যারিয়ার প্রসপেক্টস অ্যান্ড অপরচুনিটিস উই গেট ইন বাংলাদেশ। সো আবার বলবো যে আপনার অ্যানালাইটিক্যাল স্কিলের বিভিন্ন, যদি আপনি অনলাইন কোর্স করে ডিগ্রি নিতে, অনলাইন কোর্স সার্টিফিকেট নিতে পারেন আইসিডি, ডিআরবি, জেপিজি অর আদার ইনস্টিটিউশনের, আপনার হেলথ প্রমোশন পলিসি বলছেন এইসবের জন্য আপনি কোর্সগুলো দেখাতে পারেন। আমার মনে হয় এই জিনিসগুলো ম্যাটার করে আপনার স্কলারশিপ অপরচুনিটিস পেতে। এবং আরেকটা কথা বলবো, আমার কাছে অনেকে আগে জিজ্ঞেস করতো, আপু রেজাল্ট এত ভালো, আমার ডিএমস বা ভালো অনেক টপ র্যাঙ্ক মেডিকেল থেকে পাশ করা, আমি কেন কমনওয়েলথ পাই না? এটা কি মানে খুবই পলিটিক্যাল নাকি, এই নাকি সেই নাকি, বা শেভিনিং পাই না বা আরো বিভিন্ন স্কলারশিপ পাই না? এই জিনিসটার সাথে টু বি অনেস্ট আমি একটু ডিসএগ্রি করি। কারণ আপনার স্কলারশিপ গুলোতে আমরা যে এসওপি লিখি বা আমরা যেভাবে বোর্ডকে ফেস করি, এখানে খুব স্ট্রংলি আপনার নিজেকে প্রেজেন্ট করতে হয় আপনি এই ক্যারিয়ার ফোকাসড। অ্যান্ড নট টু ডিমিন এনিওয়ান, অনেকেই জাস্ট এমপিএইচ করে বিদেশে এসে সেটেল হতে চান এবং অন্য ক্যারিয়ারে চলে যান। তো ওইখানে যে মানুষগুলো বসে আছে তারা আপনার আমার সবার চেয়ে অনেক বেশি নলেজেবল। সো ওনারা ওই ডেডিকেশনটা দেখতে চান যে আপনি সেম ক্যারিয়ারে আছেন, সেম ফোকাসে আছেন। এর জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমি বললাম, যেহেতু আমরা আমাদের আন্ডারগ্র্যাডে এই টপিকগুলো পড়ি না, সো আপনি যদি মেডিকেল পাশ করার পরে এমপিএইচ করার সাথে সাথে 2-5টা কোর্স করতে পারেন, দেখাতে পারেন, আহ, উম, সেগুলো আমাদের বোর্ডগুলোকে কনভিন্স করতে অনেক অনেক সাহায্য করে। স্পেশালি আপনার এসওপি, আপনারা জানেন স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয় যে কোনো মাস্টার্স বা পিএইচডির জন্য, এগুলোকে অনেক এনরিচ করে ইন আ সেন্স যে ইউ আর ভেরি ভেরি ফোকাসড অন দিস টপিক। এনরিচ আওয়ার সেলফ বললাম। অ্যান্ড এখন সুবিধা হচ্ছে যে সব কোর্স অনলাইন হয়ে গেছে এবং বাংলাদেশে আমার জানা মতে অনেক কোর্স তো অবশ্যই হচ্ছে ফ্রি আছে। এবং এখন যেহেতু আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ফ্যাসিলিটিগুলো আছে, যেগুলো ইনফ্যাক্ট আমার সময় আমি পাইনি, আপনারা অনলাইন বিভিন্ন কোর্স করে নিজেকে ডেভেলপ করতে পারেন। সো দ্যাট ইজ অ্যান অ্যাডিশনাল থিং আপনারা করতে পারেন। তারপরে হচ্ছে ইউকেতে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আইএলটিএস এর দরকার পড়ে। এখন আইএলটিএস এর ব্যাপারে আমি বলবো, এখানে আপনি কোন সবার আগে হচ্ছে আপনার তো নিজের একটা গোল থাকবে, আমি এই ইউনিভার্সিটি বা এই 5টা ইউনিভার্সিটিতে পড়তে চাই, এখানে আমার সাবজেক্ট গুলো আছে, এই ফ্যাকাল্টি গুলো আপনারা খুঁজে দেখবেন যে এই ফ্যাকাল্টির প্রোফাইল আমি পড়তে চাই। যেমন গতকালকে আমাকে একজন বলছিল, আপু আমি
অমর্ত্য সেনের ক্লাস করতে চাই। তাহলে ওনার খুঁজে বের করতে হবে অমর্ত্য সেন কোথায় ক্লাস নেন এবং কোন কোর্স নেন। তো সরি, এটা একটু মজা করে বললাম। তো আপনার কোন কোন ফ্যাকাল্টি পছন্দ সেগুলো দেখতে হবে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং একটু দেখতে হবে, আপনি কি করতে চান। আপনার ইউনিভার্সিটি এন্ডোমেন্ট বলে একটা জিনিস, আপনার এটা এখন এক্সপ্লেইন না করি, যে এটা হচ্ছে ইউনিভার্সিটির কত রিসার্চ গ্র্যান্ট আছে, এটা হেল্প করে হচ্ছে ফার্দার পিএইচডির জন্য, সেখানে আমি পরে আসছি। তো আইএলটিএস এর জন্য আমি বলবো, অফকোর্স দেশে বিভিন্ন কোর্স আছে, সাইফুডস অ্যান্ড এভরিথিং। আমি পার্সোনালি কোনো কোর্স করিনি, আমি আইএলটিএস এর যে বইগুলো আছে সেই বইগুলো সব সলভ করেছি এবং রেকর্ডিংগুলি করেছি। রেকর্ডিংগুলো পড়ে আমি আইএলটিএস নিজের থেকে দিয়েছি। আমার স্কোর ছিল 8.5, কিন্তু আমি কোনো কোর্স করিনি এবং আমার প্রিপারেশনে মোটামুটি 15 ডেজ লেগেছে। বাট যাদের দরকার অবশ্যই আপনারা আইএলটিএস কোর্সগুলো করে তারপর আইএলটিএস অ্যাপ্লাই করবেন, আইএলটিএস পরীক্ষাটা দিবেন। এখন আইএলটিএস স্কোরের ব্যাপারে, আইএলটিএস স্কোর মোটামুটি অনেক যখন আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, বিভিন্ন ইউনিভার্সিটির হচ্ছে গিয়ে একটা করে ডেফিনেটলি রিকোয়ারমেন্টস থাকে। এক এক ইউনিভার্সিটির হচ্ছে আইএলটিএস রিকোয়ারমেন্টস ডিফারেন্ট। যেমন আমি নটিংহাম ইউনিভার্সিটিতে যখন পড়ি ওটার রিকোয়ারমেন্ট ছিল 7, ইউসিএলএ ছিল 7, কেমব্রিজ ইউনিভার্সিটিতে 7.5 ইন অল ব্যান্ডস। সো ওইটা আপনার দেখে নিতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটি টার্গেট করছেন এবং আইএলটিএসটা কতখানি, কত স্কোর আপনার দরকার। সেকেন্ড জিনিস হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। যে কোনো অ্যাডমিশনের জন্য একটা এসওপি লিখতে হয়, সেটা হচ্ছে মেইনলি এসওপি গুগল করলে আপনারা বিভিন্ন ধরনের পাবলিক হেলথ, এসওপি ফর পাবলিক হেলথ অ্যাডমিশনস অর এপিডেমিওলজি, এগুলো সার্চ করলে বিভিন্ন ধরনের ফরম্যাট পাবেন। আমার এসওপি পার্সোনালি আমার পুরোপুরি নিজের লেখা, কারণ আমি যা যা কাজ করেছি বা যা যা বলেছি মোটামুটি এভাবে করেই লিখতে হয়। এবং অ্যাগেইন যখন আপনি আপনার কোর্স অ্যান্ড গোলস গুলো লিখবেন এবং পেছনের কাজের সাথে অ্যালাইন করবেন, এসওপি হচ্ছে আপনাকে স্ট্রং করা যে আমি এই স্কিলস গুলা জানি এবং আই এম ভেরি মাচ ফোকাসড। সো এই মাস্টার্সটা বা পিএইচডিটা আমি করলে আমার প্রিভিয়াস সব কিছুর সাথে অ্যালাইন করে, and it would enhance my academic qualification, or this is something I want to do. So with application এর জন্য এই তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট: ইউনিভার্সিটি সিলেক্ট করা, আইএলটিএস, এসওপি। থার্ড হচ্ছে রেফারেন্স। রেফারেন্স কিভাবে সিলেক্ট করবেন, রেফারি কিভাবে সিলেক্ট করবেন। বেশিরভাগ ইউনিভার্সিটিতে 3 জন রেফারেন্স লাগে। এখন এই ব্যাপারটা একটু ট্রিকি ইন আ সেন্স, অ্যাগেইন নট ডিমিনিং এনিওয়ান, যে এগুলো রেফারেন্সগুলো হচ্ছে আপনার, ফর এক্সাম্পল আপনি এমপিএইচে মাস্টার্স ইন গ্লোবাল হেলথে অ্যাপ্লাই করছেন, আপনার রেফারেন্স দিচ্ছেন কোনো মেডিকেল কলেজের প্যাথোলজির স্যার, নট টু ডিমেইন দেম, কারণ এই জিনিসগুলো ওনারা ব্যাকগ্রাউন্ড চেক করেন। সো রেফারি যে হবে তারও কিন্তু সিমিলার ব্যাকগ্রাউন্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে বা পাবলিকেশন থাকতে হবে। পাবলিকেশন টপিকটা আমি পরে আসছি। সো রেফারি চয়েসটা খুব ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে আপনারা যেখানে বাংলাদেশ থেকে এমপিএইচ করবেন সেখানে আপনাদের টিচার, থিসিস সুপারভাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি যতটুকু জানি বাংলাদেশের মোটামুটি যে কয়টা প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আমার যোগাযোগ আছে, ফ্যাকাল্টিজ আর ভেরি এনরিচড মাশাল্লাহ। সো ওনাদের রেফারেন্স ম্যাটার করে। তারপর আপনি যদি পাবলিক হেলথে ক্যারিয়ার করতে অলরেডি কাজ করতে থাকেন বিভিন্ন এনজিও, আইএনজিওতে, সো সেইখানে আপনার বসের রেফারেন্স ম্যাটার করবে। বাট টু বি অনেস্ট, অনেক সময় আমাদের ক্লিনিক্যাল স্যাররা যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট, যদি ওনারা রিসার্চে ইনভলভ না থাকেন, এগুলোর ব্যাকগ্রাউন্ড চেকের জন্য অনেক সময় হচ্ছে গিয়ে রেফারেন্স দিতে হয়, যেটা আমার ক্ষেত্রে একবার হয়েছে। আমার
রেফারির ব্যাকগ্রাউন্ড চেক হয়েছে, এটা আমার কেমব্রিজ ইউনিভার্সিটিতেই হয়েছে, যে ওনার এনাফ রিসার্চ বা পাবলিকেশন ওরা খুঁজে পায়নি, সো গেট অ্যানাদার রেফারি। সো এই 3টা রেফারেন্স লাগে। সো এটা আপনার মাথায় সবসময় চিন্তা রাখতে হবে যে আপনি এমপিএইচ এর সময় কোন ফ্যাকাল্টির সাথে আপনি কাজ করবেন, আপনার থিসিস করবেন, ওনার ক্যারিয়ার বা ওনার কোন কাজগুলো আপনার মুগ্ধ করে। অ্যান্ড আরেকটা জিনিস রেফারেন্সের সময় আসলে এনশিওর করতে হয়, এটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যে আমাদের দেশে একটা সবাই ব্যস্ত, সো ওই ইমেইল গুলা চেক করা হয় না। আমার মনে আছে আমি কনস্ট্যান্টলি স্যারদের হচ্ছে গিয়ে ফোন করতাম, মেসেজ করতাম, স্যার একটু ইমেইলটা চেক করেন, একটু ইমেইলটা চেক করেন, আমার রেফারেন্সের জন্য আসতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো এর জন্য আমরা মোটামুটি আমি বলবো যে আপনি একটা মাস্টার্স কোর্সে অ্যাপ্লাই করবেন যদি নেক্সট ইয়ারে অ্যাপ্লাই করেন, 1 বছর আগের থেকে প্রিপারেশন, মিনিমাম 1 বছর আগের থেকে প্রিপারেশন নিতে হবে। 1 বছর আগের থেকে বলা আমার মানে হচ্ছে ইউজুয়ালি কোর্সগুলো ইউকেতে শুরু হয় সেপ্টেম্বর মাসে, অ্যাডমিশনগুলো ওপেন হয় আগের বছরের নভেম্বর ডিসেম্বরে। সো আপনি গত বছর মানে ধরেন আপনি যদি আগামী বছরে সেপ্টেম্বরে আসতে চান, এই বছরের জুন জুলাই থেকেই আপনার এই প্রতিটা স্টেপগুলো মোটামুটি এনশিওর করতে হবে, যাতে আপনি ডিসেম্বরে বা নভেম্বরে বা জানুয়ারিতে যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল থাকে। অ্যান্ড এখন নেক্সট আমার টপিক হচ্ছে, দেখি, সরি, ইম্পর্টেন্স অফ অ্যান এমএসসি ফ্রম আ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এটা নিয়ে একটু কথা বলেছি, আবার একটু বলছি। ইম্পর্টেন্স অফ আ এমএসসি ফ্রম আ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইজ মোস্ট কেসেস এখনকার যুগে আরো, কারণ এখন অনেক মানুষ পাবলিক হেলথে আসছেন, বেশ একটু জরুরি হয়ে পড়ে। স্পেশালি কারণ মাস্টার্স করার পরে আমরা ইউজুয়ালি চাই একটা পিএইচডি করতে। সো সেখানে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মাস্টার্স থাকলে খুবই সুবিধা আছে। এবং আমি বলতে পারি আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে, কেমব্রিজ, অক্সফোর্ড, ইউসিএল, এই প্রতিটা ইউনিভার্সিটি এবং মেনি আদার্স প্রত্যেকটার একটা রিকোয়ারমেন্টই থাকে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মাস্টার্স লাগবে। সো সেটা আপনি আপনাদের ইউনিভার্সিটি থেকে দেখে রিকোয়ারমেন্ট থেকে দেখে নেবেন। গেটিং আ পিএইচডি অ্যান্ড ওয়েন টু অ্যাপ্লাই। এখন এখানে একটা খুবই গুড নিউজ আছে, যেহেতু আমি ইউকে বেস ক্যারিয়ার বলছি। যেহেতু আপনারা ধরেন আপনি ইউকের কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলেন, সেখানে এখন ইউকে গভর্নমেন্টের, যেটা আমাদের সময় ছিল না, রুলস হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা। মানে আপনি একটা মাস্টার্স করে আপনি 2 বছর এই দেশে থাকতে পারবেন জব খোঁজার জন্য, যেটা আগে মাত্র 4 মাস ছিল। সো এই 2 বছর আপনাকে অনেক অপরচুনিটিস দেয়। টু বি অনেস্ট, আমরা তো ক্যারিয়ারগুলো অনেক ছোট বয়সে শুরু করি, সো এবং বিদেশে আপনার বিভিন্ন অ্যালাইড জব করা, নিজেকে সাপোর্ট করা কোনোভাবেই খারাপ দৃষ্টিতে দেখা হয় না। এখানে সবাই বিভিন্ন ধরনেরই কাজ করে। সো আপনি এখানে 2 বছর প্রপার ভিসায় থাকতে পারবেন। প্রপার ভিসা থাকার সুবিধাটা হচ্ছে, আমি এখন বলি, আমি একটা এক্সাম্পলই দিই, যেমন হচ্ছে তাসদিক হাসান দ্বীপ, আপনারা অনেকেই চিনবেন, ওইখানে কথা বলছে, বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলে, আমার খুব ক্লোজ বন্ধু। তো ওর মাস্টার্সের সাথে সাথেই একটা চাকরি পেয়ে গিয়েছে লিভারপুল ইউনিভার্সিটিতে, ভেরি গুড জব। সো আপনার যদি ক্যালিবার থাকে, আপনার ক্যাপাসিটি থাকে, ডেফিনেটলি ইউ ক্যান গেট আ জব হিয়ার। আর এখন 2 বছরের যে পারমিটটা দেওয়া হয়েছে, এইটার সুবিধা হচ্ছে, যদি বলি যে হচ্ছে, আমি সরি, আমি কমেন্টের দিকে তাকিয়ে ফেলছি, টপিকে ফেরত আসি আবার। সুবিধা হচ্ছে আপনাকে স্পন্সর করতে হয় না। ইউকেতে জব অপরচুনিটির ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যারিয়ার যেটা ছিল, স্পন্সর করতে হয় আপনার জবের জন্য, যে কোনো জবের জন্য। সো এই জবগুলো আমাদের রিসার্চ বা ইন্ডাস্ট্রি জবের জন্য, যেটা ইউকে রুল হচ্ছে, ওদের ফার্স্টে আপনাকে যত পরিচিতই হোক, যতই আপনার
জানি না এই দেশে পরিচিতি খুব একটা কাজ করে নাকি আমার জানার মতে নেই, বাট প্রথম ওরা প্রায়োরিটি পায়, ইটস বাই ইউকে রুল, যে ইউকে সিটিজেন অ্যাপ্লাই করবে। যদি ইউকে সিটিজেন কেউ এই পোস্টটার জন্য না পাওয়া যায়, তখন ওইটা ওপেন হয়ে যায় ফর ওয়ার্ল্ড অর ইউরোপ অর ফর এনিওয়ান, ডিপেন্ড করে। সো আপনি যখন আপনি 2 বছর ওয়ার্ক ভিসা পেয়ে যাচ্ছেন, তখন আপনার এই রুলটা আর অ্যাপ্লাই করবে না। সো দিস ইজ ভেরি লাকি। সো আপনি আপনার ট্যালেন্ট বেসিসে কোনো স্পন্সর ছাড়াই, স্পন্সর ভিসা ছাড়াই আপনি জব পেতে পারেন। অ্যান্ড নাও অ্যাবাউট পিএইচডি, সরি আমি অ্যান্সার পরে দিচ্ছি সবকিছু। নাও অ্যাবাউট পিএইচডি, এটা ডিপেন্ড করে আপনি আপনার মাস্টার্স করার পরে কি কাজ করতে চান। যেহেতু রুলটা এখনো অ্যাপ্লাই হয়নি, এটা গত মার্চে ডিক্লারেশন দেওয়া হয়েছে ব্রেক্সিটের সময়, আর তারপর তো করোনা প্যান্ডেমিক চলছে। সো প্রপার খুব বড় ধরনের এক্সপ্লেনেশন এখনো ইউকেভিআই বলেনি। তো জব অপরচুনিটিজ আর দেয়ার, বাট ইজিয়ার বলবো না, আরেকটা পাথওয়ে হচ্ছে পিএইচডি তে অ্যাপ্লাই করা। এক্ষেত্রে অনেক সময় হচ্ছে আপনার মাস্টার সুপারভাইজার হেল্প করতে পারেন, যদি আপনার আপনার আম, উম, কি বলবো, আপনার পারফরমেন্স অনেক ভালো হয়, আপনি প্রি ইকুইপ থাকেন উইথ এনাফ নলেজ। এর জন্য আমি বারবার করে অনলাইন কোর্সগুলোর কথা বলছি, বাংলাদেশে থাকার অবস্থায় করায়। অ্যান্ড আপনার পিএইচডি সুপারভাইজারের কাছে যদি ফান্ডিং থাকে, যেমন আমার মাস্টার সুপারভাইজারের কাছে ফান্ডিং ছিলেন এবং উনি আমার কাজ নিয়ে খুশি ছিলেন এবং উনি নিজের প্রজেক্ট ফান্ড থেকে আমাকে পিএইচডি অফার করেছিলেন। সো আমার কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করতে হয়নি, বাট ফর সার্কামস্টেন্সেস আমার দেশে ব্যাক করতে হয়েছে, আমি পিএইচডি অফারটা নেইনি। তো এটা হচ্ছে পিএইচডির অ্যাপ্লিকেশন গেল। এখন বাংলাদেশ থেকে পিএইচডি অপরচুনিটিস অ্যান্ড ফান্ডিং অপরচুনিটিস কি? দিস ইজ ভেরি ভেরি লাকি ফর আওয়ার জেনারেশন নাও। আমার মনে হয় বাংলাদেশে এখন বিভিন্ন ফান্ডিং বডি জেনারেট হচ্ছে। অ্যান্ড এখানে আমি একটা কথা বলবো, বঙ্গবন্ধু ফেলোশিপ, প্রাইম মিনিস্টার্স ফেলোশিপ, একটা জিনিস আমি লক্ষ্য করেছি বিদেশে থেকে, আমি ইউকেতে থাকি 5-6 বছর হয়ে গেছে, আমি ছোটবেলায় এখানে ছিলাম। এটা একটু আমি অন্য একটা সেন্সে কথা বলতে চাই। আমি এখানে ফিল করেছি যে বেশিরভাগ দেশের মালয়েশিয়া, চাইনিজ, চায়না, ইন্ডিয়া, সব দেশের স্টুডেন্টরা যখন নিজের দেশের ফান্ড নিয়ে আসে, প্রচন্ড গর্ব নিয়ে আসে, প্রচন্ড গর্ব নিয়ে থাকে তারা। আর আমরা কেন জানি মনে করি নিজের দেশের ফান্ডিং এ আসবো, কমনওয়েলথ না বা গেটস কেমব্রিজ বা এইসব ফান্ড না। আমি ঠিক এই ব্যাপারটা আসলে ধরতে পারি না, কারণ আমি সব স্টুডেন্টদেরই, বিদেশি স্টুডেন্টদেরই দেখেছি আহ উম, যে নিজের দেশের ওই কম্পিটিটিভ ব্যাপারটার থেকে আসা, আসলে নিজের দেশের ক্রিম আসা এখানে। ওরা এটা খুবই গর্বের সাথে নিজের গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। সো এই ক্ষেত্রে আমি বলবো বঙ্গবন্ধু ফেলোশিপ আছে, এই ফেলোশিপটা আমি পেয়েছিলাম, আমি কন্টিনিউ করিনি কারণ আমি অন্য স্কলারশিপ পেয়ে যাই। সো বঙ্গবন্ধু ফেলোশিপের একটা সুবিধা হচ্ছে এখানে কোটা বলে নাকি কথাটা, আমি নট শিওর, দিস ইজ, প্লিজ আমাকে মিসকোট করেন না এই ব্যাপারটা। ওখানে প্রপার ডিভাইডেশন নেই যে এত% গভর্নমেন্ট এমপ্লয়ি, এত% এরা, ওর আপনার রিসার্চটা বাংলাদেশ ফোকাসডই হতে পারে। ওখানে একটা বড় কমিটি আছে, আপনি রিসার্চ প্রপোজাল জমা দিবেন, ইন্টারভিউ দিবেন, অ্যান্ড দে উইল ইভ্যালুয়েট। এবং এই ফান্ডটা বেশ অনেক বছরের জন্য চলছে এবং চলছে আমি জানি, এবং অনেকেই প্রাইভেট সেক্টর থেকে আমার পরিচিত গভর্নমেন্ট জব ছাড়া আমি অন্তত 10-15 জনকে তো চিনি বঙ্গবন্ধু স্কলারশিপে ইউকেতে পড়ছেন, এবং যারা পলিটিক্যালি কোনোভাবেই ব্যাকগ্রাউন্ডের না, যারা সরকারি চাকরিও করেন না। তারপর আসেন পিএম ফেলোশিপ, প্রাইম মিনিস্টার্স ফেলোশিপের উপরে। এটা আমার মনে হয় আমাদের মোটামুটি একটা গর্ব করার ব্যাপার। আমাদের ফেলোশিপটা আমি এর জন্য বলবো, ইউকের যত রকমের স্কলারশিপ আছে, আমাদের দেশের প্রাইম মিনিস্টার স্কলারশিপ বেস্ট, বেস্ট ইন আ সেন্স যে সবচেয়ে বেশি টাকা দেয় অ্যান্ড সবচেয়ে বেশি হেল্পফুল, কারণ অ্যাডিশনাল অনেক রকম ফান্ড থাকে। এখন এইটার মধ্যে 10% কোটা আছে প্রাইভেট স্টুডেন্টদের জন্য, বাট এখানে একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনার
জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ওই জব আপনার অর্গানাইজেশন আপনাকে ফান্ড কি বলে ওটাকে এনওসি দিতে হবে যে দে আর টেকিং দি রেসপন্সিবিলিটি। সরি আমি বারবার নাক পরিষ্কার করছি করোনা টাইমেও, কিন্তু আমার হাত স্যানিটাইজ করা, জাস্ট টু লেট ইউ নো। তো হচ্ছে তো আপনি যদি কোনো অর্গানাইজেশনে থাকেন, তো অর্গানাইজেশনের একটা কমিটমেন্ট দিতে হয় এবং ডেফিনেটলি আপনার জব অপরচুনিটি, এবং প্রাইম মিনিস্টার্স ফেলোশিপে বড় একটা বোর্ড আছে, অ্যান্ড আমার মনে হয় আমি নিজে বোর্ডটা পরীক্ষা দিয়েছি, উইচ ইজ ভেরি নিউট্রাল, কারণ এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনি যেই টপিকে কাজ করতে যাচ্ছেন, এনসিডি মনিটরিং টিম, বিভিন্ন জায়গার এক্সপার্টরা ফর্ম করে আসে, আপনাকে ইন্টারভিউ করেন অ্যালং উইথ প্রাইম মিনিস্টার্স অফিস, জিইউ বলে ওনারা। সো এবং ওইখানে প্রেজেন্টেশন দিতে হয় আপনি কি কাজ করছেন, এবং সুবিধা হচ্ছে যদি ভালো হচ্ছে যদি আপনি অলরেডি কোনো পিএইচডি অ্যাডমিশন আপনার হাতে থাকে। এর বাইরে আর কিছু স্কলারশিপ অপরচুনিটিস আছে যেগুলো অর্গানাইজেশন বেসড, যেমন ব্র্যাক, আইসিডি, ডিআরবি, এইসব জায়গায় আপনারা কাজ করলে, আরো হয়তো অনেক অর্গানাইজেশন আছে, ওনাদের ইউকেইড, অসেইড, সুইসেইড, এইসব বিভিন্ন ধরনের ফান্ডিং আছে। কয়েক বছর, 5 বছর সম্ভবত চাকরি করলে আপনি এইসব ফান্ডিং এ অ্যাপ্লাই করে পিএইচডির জন্য দেশের বাইরে যেতে পারেন। ধরেন একটা ব্র্যাক প্রজেক্টের জন্য অসেইডের ফান্ড আছে, সো ওই প্রজেক্টটার জন্য যদি আপনার অস্ট্রেলিয়ায় যে কাজ করার দরকার পড়ে, অসেইডের ফান্ড নিয়ে আপনি যেতে পারেন। অনেকেই, আমার অনেক কলিগই গিয়েছেন। সো এটা আরেকটা স্কোপ। তারপরে হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটির, আপনাদের প্রতিটা ইউনিভার্সিটি আলাদা আলাদা রুলস থাকে স্কলারশিপসের। প্রতিটা ইউনিভার্সিটিরই আপনারা খুঁজে দেখবেন, ফর এক্সাম্পল সুইডেন যদি আমি বলি, সুইডেন গভর্নমেন্ট স্কলারশিপস আছে, আমার পরিচিত বেশ কয়েকজন বাংলাদেশি স্টুডেন্ট ওইটা পেয়েছেন। কেমব্রিজে যেমন আছে কেমব্রিজ ট্রাস্ট, যেটা ওপেন একটা প্ল্যাটফর্ম, আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কেমব্রিজ ট্রাস্ট। কেমব্রিজের মধ্যে কেমব্রিজ ইসলামিক স্টুডেন্ট ফান্ড আছে, তাদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। অক্সফোর্ডে এরকম বিভিন্ন ধরনের অপরচুনিটিস আছে। নটিংহ্যাম ইউনিভার্সিটিতে আছে হচ্ছে ভাইস চ্যান্সেলার্স ফান্ড। ইউসিএল-এ আলাদা ফান্ড আছে সাউথ এশিয়ান দের জন্য। সো আপনার ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি ঘেটে দেখতে হবে যে, মানে এটা আমি এর জন্য বললাম যে সবাই কমনওয়েলথ অ্যান্ড শেভেনিং না, প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজস্ব ফান্ড আছে, এবং এগুলো অনেক বেশি এগুলো অনেক বেশি কম্পিটিটিভ। বাট আপনার সিভি যদি স্ট্রং হয়, স্ট্রং কিভাবে করতে হয় আমি একটু বলেছি, ইউ ক্যান উই ক্যান বি পজিটিভ অ্যাবাউট ইট। আমার তারপরের টপিক হচ্ছে different types of clinical research apart from broad umbrella of public health. Already একটু বলেছি different type of clinical research, genetics এর and allied genetics আমাদের ডাক্তার ফ্রেন্ডরাই করেছেন। সরি সরি ফর দ্য নয়েজ। তারপর হচ্ছে গাইনোকোলজি, যেটাই আপনাকে, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, যে কোনোটাই আপনি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং সব টপিকে। ফর এক্সাম্পল যদি আমি আপনাকে এখন করোনার নিয়ে রিসার্চগুলোতে বলি, আপনারা যদি রিসার্চ টিমগুলো একটু দেখেন, এখানে কি পরিমাণের একটা কোলাবোরেটিভ এফেক্ট, কম্প্রিহেন্সিভ এফেক্ট আছে এখানে। ম্যাথমেটিশিয়ান, বায়োস্ট্যাটিস্টিশিয়ান, ক্লিনিশিয়ান, এপিডেমিওলজিস্ট সবাই মিলে, ফার্মাসিস্ট সবাই মিলে কাজ করে। সো এরকম অ্যালাইড অনেক টপিক আছে যেগুলোতে আপনারা অ্যাকচুয়ালি মাস্টার্স করতে পারেন। অ্যান্ড অ্যাগেইন, আপনি কি করতে চান লাইফে, আপনি লাইফে নিজেকে কোথায় দেখতে চান বা কোন সাবজেক্টে, আমার মনে হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, শুধু বাইরে যেতে হবে, একটা পিএইচডি ডিগ্রি নিতে হবে। আপনি যদি অ্যালাইন না থাকেন, এখানে আরেকটা কথা বলবো, সরি আমার নেক্সট টপিক হচ্ছে পাবলিকেশনস। হ্যাঁ, পাবলিকেশনস নিয়ে আমি আমি, যারা আছেন একটু শুনেন, আমি আসলে আমার জীবন অনেক সময় মনে হয়েছে এটা নিয়ে আমি কথা বলি, যেহেতু আমি একটু ইন্ট্রোভার্ট, আমি পাবলিক প্ল্যাটফর্মে আসতে একটু লজ্জা পাই।
বাট এটা নিয়ে আমার অনেকবার মনে হয়েছে আমি একটু কথা বলি, তো আমি একটু সময় নিয়ে কথাটা বলি। পাবলিকেশন নিয়ে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক ভুল ধারণা আছে। আমাকে মাফ করে দেন আমার সিনিয়ররা যদি শুনে থাকেন এবং আমার সাথে অ্যাগ্রি না করেন, কারণ আমি যেহেতু বিদেশে অপরচুনিটিজের কথা বলছি, পাবলিকেশন একটা লেভেলে ম্যাটার করে। ইউকেতে বলছি, আহ খুবই ছোট, কারণ এখানে আপনাকে ইভ্যালুয়েট করবেন হচ্ছে গিয়ে বড় বড় রিসার্চার যারা জ্যামায় পাবলিশ করেন, ল্যান্সেটে পাবলিশ করেন। তো সেখানে আপনার ছোটখাটো জার্নাল, এবং আমরা অনেক সময় বুঝি না কোনটা প্রিডেটরি জার্নাল, এবং টাইপ অফ স্টাডি, কোয়ালিটি অফ স্টাডি, ওইসব পাবলিকেশন সম্ভবত খুব একটা ম্যাটার করে না আপনার যদি ওইটা 5টা পাবলিকেশনও থাকে। কারণ বলছি, কারণ এই ধরনের পাবলিকেশন হচ্ছে আমরা ইউজুয়ালি 5-6 জন মিলে করি। আমিও করেছি, আমার সব কলিগরা করেছে, আর সব কলিগরা করেছেন। আহ, কিন্তু আমি যেহেতু অনেক সুপারভাইজারদের সাথে এখন কাজ করেছি, খুব বেশি বিশ্বাস করেন ম্যাটার করে না আপনার কয়টা পাবলিকেশন আছে, অ্যান্ড স্পেসিফিক্যালি আপনার কাজটা কতখানি ভালো। আমি আমার কথা বলতে পারি, আমি যখন পিএইচডি অ্যাপ্লাই করি, আমার একজন মেক্সিকান আমেরিকান সুপারভাইজার ছিলেন। আমার যেহেতু ব্র্যাকের অনেক ধরনের প্ল্যাটফর্মে কাজ, আমার বেশ কিছু পাবলিকেশনস অ্যান্ড মনোগ্রাফস আছে, উনি আমাকে স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলেন, নুসরাত তুমি এগুলো কোনোটা সিভিতে দেখাবে না। কেন দেখাবো না? এটা ডিফারেন্ট হতে পারে সুপারভাইজার টু সুপারভাইজার পার্সপেক্টিভ। আমাকে উনি বলেছিলেন যে তোমার সিভি কনফিউজ করবে সুপারভাইজারদের, কারণ এগুলো একটা ম্যাটারনাল হেলথ, একটা হেলথ সিস্টেম, একটা আই হেলথ, মানে তুমি যে এনসিডি তে কাজ করতে চাও এটা তোমার কনফিউজ করে দিবে। সো তোমার যদি এনসিডি রিলেটেড পাবলিকেশন থাকে এবং তুমি মনে করো এটা ভালো কোয়ালিটি অ্যান্ড গুড গুড রিসার্চ, শুধু সেইগুলো দাও। এখন আমি বলি, কেমব্রিজ ইউনিভার্সিটিতে যেহেতু আমি পড়ি, কেমব্রিজ ইউনিভার্সিটি অফকোর্স একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি অ্যান্ড আই এম ভেরি ফর্চুনেট টু বি হিয়ার। আপনারা যদি ওয়েবসাইট ঘাটেন এখানে, এখানে কোনো পিএইচডি অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট নেই পাবলিকেশনের। হয়তো আপনার ভালো জার্নালে বা 2-3 ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নালে পাবলিকেশন, বিএমজে, আরো এই ধরনের বেশ কিছু ভালো জার্নালে পাবলিকেশন থাকলে হয়তো এনহ্যান্স করবে, বাট আপনার পাবলিকেশন থাকতে হবে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই। ইভেন আমার পিএইচডি শেষ করার জন্য কোনো পাবলিকেশন থাকতে হবে এই ধরনেরও রিকোয়ারমেন্ট নেই। কারণটা আমি বলছি, কারণ এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউট, যেমন আমার এক সুপারভাইজার বলেন, আমার 3জন সুপারভাইজার, যে পিএইচডি শেষ করে যদি 2টা পাবলিকেশন হয়, পাবলিকেশনের ইম্প্যাক্ট খুব ভালো সায়েন্টিফিক এভিডেন্স হতে হবে। এখন আপনি ডিএইচএস ডেটা, নট টু আন্ডারমাইন এনিওয়ান, একই কাজ ক্রস সেকশনাল ডেটা নিয়ে আপনি পাবলিকেশন করে যাচ্ছেন, হাউ আর ইউ আর কন্ট্রিবিউটিং টু দ্য সায়েন্স? আপনি নতুন কি এভিডেন্স দিচ্ছেন? যদি আপনি এটার জন্য দিতে পারেন তো প্রচন্ড ভালো, মাশাল্লাহ। তার আগে অবশ্যই দেখে নিবেন পাবমেডে, যেহেতু আমরা অ্যাক্সেস পান, সিমিলার কি টাইপের রিসার্চ হয়েছে বা সেম টাইপের রিসার্চ হয়েছে নাকি। অ্যান্ড আসলে যখন পাবলিকেশন থাকে আপনার পিএইচডি ইন্টারভিউতে, আসলে এগুলো এক্সপ্লেইনও করতে হয় যে ওই পাবলিকেশনে আপনি কোন পার্টটা করেছেন। অ্যাজ উই ওয়ার্ক ইন এ টিম, অনেকে হয় শুধু লেখালেখির কাজটা করেন, অনেকে লিটারেচার রিভিউ করেন, অনেকে শুধুমাত্র অ্যানালাইটিক পার্টগুলো করেন। সো এগুলো ইভ্যালুয়েটেড হয়। যেমন অস্ট্রেলিয়া আবার খুবই ডিফারেন্ট। অস্ট্রেলিয়ায় পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য পাবলিকেশন জরুরি এবং ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরে পাবলিকেশন জরুরি। বাট আই উড অলওয়েজ এনকারেজ যে আপনারা বিভিন্ন ধরনের পাবলিকেশন বলবো না, যে রিসার্চ করার চেষ্টা করতে পারেন আর্লি টাইমে, তাহলে আপনারা শিখবেন, বুঝবেন, এবং আসলেই ভালো কোয়ালিটি হলে একটা পাবলিকেশন, 10টা পাবলিকেশন থাকা তো আরো ভালো, ওয়াই নট? সো পাবলিকেশন ছাড়াও আপনার নিজের নলেজ অ্যান্ড স্কিলস দিয়ে আপনি পিএইচডি পেতে পারেন। আমি 6টা পিএইচডি পেয়েছি মাত্র একটা পাবলিকেশন দেখিয়ে, যদিও আমার মোটামুটি তখন 15টা পাবলিকেশন ছিল।
কারণ আমি রিলেভেন্ট পাবলিকেশন আমার সুপারভাইজারের কথা শুনে দেখিয়েছিলাম। সো নেক্সট টপিকে আমি যাই। প্রিপারেশন ফর সাকসেসফুল স্কলারশিপ অ্যাপ্লিকেশন, ওই যে বললাম 1 বছর আগের থেকে, অ্যান্ড 1 বছর আগের থেকে প্রিপেয়ার, ডেডলাইনগুলো মাথায় রাখবেন। বেশিরভাগ ইউনিভার্সিটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ওপেনিং শুরু হয়, আর বাংলাদেশে কমনওয়েলথ শেভেনিং আরো আগে শুরু হয়, জুন জুলাইয়ের মনে হয়, আমার যতটুকু মনে পড়ে। রিসেন্ট ইয়ারে চেঞ্জ হয়েছে নাকি জানি না। তো এর জন্য আপনি আপনার আইএলটিএস, অনেক সময় হচ্ছে অলরেডি ইউনিভার্সিটি অ্যাডমিশন থাকলে সুবিধা। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাকে জাজ করেন না ব্যাপারটায়, প্রচুর প্রচুর ইউনিভার্সিটি, ইভেন ভালো ইউনিভার্সিটিতেই আপনার যদি একটু ক্যালিবার ভালো হয়, আপনি কিন্তু অ্যাডমিশন অফার লেটার পেয়ে যাবেন। সমস্যাটা হচ্ছে ফান্ডিং। এখন আর একটা কোয়েশ্চেন দেখলাম, নিজের টাকায় ফান্ডিং করা। আমি কয়েকজনকে চিনি, হ্যাঁ, নিজের টাকায় মাস্টার্স করেন। ইউকেতে টিউশন ফিস সহ মোটামুটি 30 লাখ টাকা লাগে। কেউ যদি অ্যাফোর্ড করতে পারেন, এটা তার নিজস্ব ব্যাপার, আমি কমেন্ট করব না। হ্যাঁ, মোটামুটি 30 লাখ টাকা ইউকেতে টিউশন ফিস ডিপেন্ডেন্ট মানে মোটামুটি একটা আপনি ভালো ইউনিভার্সিটিতে আপনি একটা মাস্টার্স করতে পারেন। Career after PhD and visa immigration opportunities after PhD from UK. সো এই যে গুড নিউজটা নিয়ে অলরেডি আলাপ করে ফেলেছি, আমরা 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাই। সো পিএইচডির সাথে সাথে যেটা এখানে সুবিধা, যেই অপশনগুলো আছে, আমরা এখানে বলি হচ্ছে টিচিং পজিশন পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, বিকজ অফ এক্সপিরিয়েন্স, কারণ অনেকেরই টিচিং এক্সপিরিয়েন্স থাকে না। সো আমরা পিওর রিসার্চার হলে আমাদের রিসার্চের অপরচুনিটিস আছে, যেটাকে বলি আমরা পোস্ট ডক। একটু মজা একটা কমেন্ট দেখলাম, ভাইয়া পার্ক পড়েন ভাই, না ভাই, এপিডেমিওলজিস্ট বা অনেক পাবলিক হেলথ ক্যারিয়ারের জন্য থার্ড ফোর্থ ইয়ারে কমিউনিটি মেডিসিনে যা পড়েছেন এগুলোর খুব একটা দরকার হয় না। আই এম রিয়েলি সরি, সরি। তো আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, সো পিএইচডির পরে পোস্ট ডক অপরচুনিটিস পাওয়া যায়। পোস্ট ডক অপরচুনিটিস আর কোয়াইট আ লট। এবং এখন যেহেতু আপনাদের বললাম, একটা সময় ইভেন 1 বছর আগেও পোস্ট ডক পাওয়া ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে স্পন্সরশিপের ব্যাপার ছিল। এখন যেহেতু আপনি 2 বছর লিগালি ইউকেতে থাকতে পারবেন, তাহলে হচ্ছে আপনার ওইটার দরকার পড়ে না। এবং পোস্ট ডকস আর আপনার পিএইচডি কিরকম, আপনার পারফরমেন্স কিরকম, সুপারভাইজাররা কিরকম রেকমেন্ড করছেন, আপনি পিএইচডির সময় কি কি শিখেছেন, পোস্ট ডক অন্য ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট, এখানে স্কিলটা খুব ইম্পর্টেন্ট। আবার বলি, এখানে যেমন ধরেন আমি পিএইচডি করছি নন কমিউনিকেবল ডিজিজে, বাট আমি আমি হাই গ্রেড সিস্টেম্যাটিক রিভিউ করতে জানি, আমি আর অ্যানালাইসিস জানি, আমি আরে ভালো গ্রাফিক্স প্রডিউস করতে পারি, আমি স্টেটায় ভালো ভালো মানে মোটামুটি লেখালেখি কোডিং পারি, আমার বেশ কয়েকটা পাবলিকেশন আছে। সো আমার যদি এখন একটা পোস্ট ডক আসে টোটালি ডিফারেন্ট সাবজেক্টে, সাইকোলজি ওর whatever সাবজেক্ট, বাট যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল অ্যান্ড সায়েন্টিফিক রাইটিং স্কিল, এনসিডি হতে হবে না, তখন কিন্তু আমি ওটা অ্যাপ্লাই করতে পারবো। আপনি এনসিডি তে পিএইচডি করছেন দেখে আপনারা আমাদের স্যারদের দেখবেন, ওনারা ভাস্ট সব টাইপের রিসার্চ পারে, সব টপিকে পারে, কারণ এই স্কিলস গুলো ওনাদের ডেভেলপড। সো পোস্ট ডকের বড় অপরচুনিটিস আছে। আপনার কাজ ভালো হলে আপনি রিসার্চ মাস্টার্সের পরে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পেতে পারেন, পিএইচডির পরে রিসার্চ অ্যাসোসিয়েট হতে পারেন। অ্যান্ড ইউরোপের বিভিন্ন অপরচুনিটিস আছে, যেমন নেদারল্যান্ডসের একটা অফার আছে যে আপনি যদি ইউকে টপ গ্রেড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স বা পিএইচডি করে থাকেন, সেখানে আপনাদের অনেক জব অপরচুনিটিস এর জন্য ডোরস ওপেন হয়ে যায় ইনসাইড ইউকেতেও। যে আবার বলছি, 2 বছরের স্পন্সরশিপের ঝামেলাটা যেহেতু নেই, পোস্ট ডক অপরচুনিটিস হোপফুলি অনেক বাড়বে। এখানে একটা কিন্তু আছে, ওয়ার্ল্ডের এই সিচুয়েশনে আমরা নিজেরাও কেউ জানি না, যে অনেকে জিজ্ঞেস করে গ্র্যান্ট
আহ, একদমই ডিফিকাল্ট না স্নিগ্ধা আপু। আহ, কারণ বললাম হচ্ছে গিয়ে যে বলছি আমার কোনো মেন্টর ছিল না। আমার আমাকে কেউই কখনো ক্যারিয়ার পাথে ডাইরেক্ট করেনি, আমি চাইনি। তো আমি পারলে সবাই পারবে। আহ, তো জব অপরচুনিটিজ এইটা আছে। এবং আপনি ইউকেতে যদি 5 বছর টায়ার টু ভিসা বলি, আহ, যে বলা হয় পোস্ট ডক, রিসার্চ অ্যাসোসিয়েটশিপ, সব এগুলোর মধ্যে পড়ে। সো এগুলো যদি আপনার করা থাকে, 5 বছর আপনি থাকতে পারেন, ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট। এবং আমার জানা মতে মোটামুটি যদি এই 5 বছর আপনি এই ভিসায় পোস্ট ডক, রিসার্চ অ্যাসোসিয়েট এগুলোতে কাজ করেন। আরেকটা আছে অপরচুনিটিস হচ্ছে, আমরা বলি ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে, এখানে বলে ইন্ডাস্ট্রি, যেমন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, বিভিন্ন কনসালটেন্সি ফার্মস, এগুলোতে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল হয়, রিসার্চ প্রোগ্রাম ডেভেলপ হয়, ফান্ডিং বডিজ আছে, ডিফিড, এইসব বিভিন্ন অর্গানাইজেশনে আপনার স্কিলের উপর বেস করে হায়ার করা হয়। ফার্মাসিউটিক্যালসে তো বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল, ড্রাগ ডেভেলপমেন্ট, এগুলোতে আমি অনেককেই শুনেছি। আমি যেহেতু এখনো পিএইচডি, যেহেতু আমি এখনো জব অ্যাপ্লিকেশন শুরু করিনি, আমি 1.5 ইয়ার্সে, বাট এগুলো সবকিছুতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং আল্লাহ চাইলে বা উপরওয়ালা চাইলে কেন পারবেন না, বাট অপরচুনিটিস অনেক আছে। আর তারপরে আরো অনেক সুবিধা আছে। আপনি ইউকে থেকে পিএইচডি করলে বা গ্র্যাজুয়েট করলে অফকোর্স আপনার কানাডায় ইমিগ্রেশন অ্যান্ড জব পাওয়া ইজি হয়ে যায়। অস্ট্রেলিয়ায় যেমন রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে, আমার জানা মতে এপিডেমিওলজি ইজ ওয়ান অফ দি, যে ওদের কি যেন র্যাঙ্কিং থাকে, র্যাঙ্কিং এর টপ 10-এর মধ্যে আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইউকেতেও অপরচুনিটিস আছে। বাট একটা জিনিস বলবো, যেটা আমরা এখনো কেউই জানি না, ওয়ার্ল্ডে ফান্ডিং এর কি অবস্থা হয়। স্কলারশিপ ফান্ডিং এর 6 মাস পরে, এই করোনা আউটব্রেকের পরে, যে স্কলারশিপ গুলা কিভাবে ই করবে, বাট ইউনিভার্সিটি ফান্ডিং শুড অলওয়েজ বি ওপেন। তো এই টপিকটা শেষ। আর বেশি মনে হয় রিয়াদ আমাকে টপিক আর দেয়নি। আর একটু দেখি, রিসার্চ ওয়েবসাইট। রিসার্চ ওয়েবসাইট বলতে রিয়াদ, সরি, কি বলেছো আমি ঠিক বুঝতে পারছি না। রিসার্চ ওয়েবসাইট মানে যদি এটা হয় যে আপনি রিসার্চ পড়তে চান, শিখতে চান, অফকোর্স গুগল স্কলার্স। মালিহা আপু, আমি ফ্রেশ গ্রাজুয়েটদের নিয়ে বলছি অ্যাকচুয়ালি, বা আপনি আগে পরে ভিডিওটা দেখে নিন, ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য বলেছি। সো পাবমেড, গুগল স্কলার, এইসব ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের রিসার্চ পড়তে পারেন, কাজ করতে পারেন। এবং আমি এই কাজটা অনেক করতাম। আমি অনেক ম্যানুস্ক্রিপ্ট, সরি, আর্টিকেলস পড়ে আমি একটা টাইমে বুঝতে পেরেছি যে আমি এনসিডিতে কাজ করতে চাই। এটা আমার নিজের ডিসিশন ছিল। জব অপরচুনিটি ইন ইউকে বলেছি। লাইফস্টাইল ইন ইউকে অ্যাট পাবলিক হেলথ স্পেশালিস্ট। লাইফস্টাইল বলতে রিয়াদ কি বলছো বোঝাতে পারছি না, বাট লাইফস্টাইল মানে ওই যে বললাম 5 বছরের মধ্যে আপনি যদি 5 বছর এখানে প্রপার জব ভিসায় থাকেন, আপনি পাসপোর্ট পেতে পারেন। এবং স্যালারি বেশ ভালো। ইভেন রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে আপনি আপনার ফুল ফ্যামিলি, মানে ফুল ফ্যামিলি যদি আমি বলি, হাজব্যান্ড ওয়াইফ 2 বাচ্চা, তাদের নিয়ে আপনি পিএইচডির সময় ফুল স্পন্সর ভালো একটা স্কলারশিপে প্রচুর মানুষ থাকে। অ্যান্ড আফটার পিএইচডি জবে তো অবশ্যই পারে। এবং এখানে আরেকটা সুবিধার ব্যাপার হচ্ছে, এখানে ইউসিএল এ ইন্টারভিউ নেয়নি, আমার সুপারভাইজার আমার সাথে কথা বলতেছে, আমি পরে আসছি অ্যান্সার গুলো, ভাইয়া সরি। তারপর হচ্ছে হ্যাঁ, পোস্ট স্টাডি, তারপর পোস্ট ডকের পরে আপনি ইমিগ্রেশন অপরচুনিটিস আছে, যেই রকম রেঞ্জ অফ স্যালারি আছে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে খুব ভালো মতো থাকতে পারবেন। কমনওয়েলথ, শেভেনিং, প্রাইম মিনিস্টার স্কলারশিপস, কেমব্রিজ স্টার স্কলারশিপ, বিভিন্ন যত স্কলারশিপ আমি জানি, এরা মোটামুটি, এখন আমরা তো লাক্সারি লাইফ লিড করতে পারবো না, বাট যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা লাইফ লিড করা যায় এখানে। সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি একবার হেলথ ইন্স্যুরেন্স পে করবেন, তারপরে আপনার উইচ ইজ এবং বেশিরভাগ সময় ফান্ডিং বডি ওই টাকাটা দিয়ে দেন। তারপর হেলথ কেয়ার ফ্রি, আপনার বাচ্চাদের স্কুলিং ফ্রি। সো লাইফস্টাইল আলহামদুলিল্লাহ বেশ ভালো।
WHO and other organization job opportunity of course সেইগুলো আছে। আপনি INGO তে যেমন ধরেন আপনি হেলথ পলিসি, হেলথ কেয়ার ডেভেলপমেন্ট, হেলথ সিস্টেম, ইভেন এপিডেমিওলজি ভালো একটা ইউনিভার্সিটি থেকে পাশ করলে কেন আপনি পাবেন না? আমার ফ্রেন্ডরা আছে বা ওরা এখানে কথা বলে, ওরা বিভিন্ন ক্যানাডার মিনিস্ট্রিতে হেলথ পলিসিতে কাজ করে। হ্যাঁ, বাট ইউকেতে এই ব্যাপারটা একটু ডিফিকাল্ট আপনি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, কারণ ওই যে বললাম প্রায়োরিটি, এটা ইউকে গভর্নমেন্ট রুল যে প্রায়োরিটি হচ্ছে ইউকে স্টুডেন্ট, ইউকে সিটিজেনদের আগে। বাট যেমন আমার খুব ক্লোজ এক বড় আপা অলরেডি একটা রিসার্চ ইনস্টিটিউশনের ডিরেক্টর হয়ে গিয়েছেন। ওনার সুবিধা ছিল যে উনি ইউকে সিটিজেন, বাট ওইটা আপনি 5 বছরে পাসপোর্ট নিয়ে ইউ ক্যান ডু এনিথিং। আর ইউনিসেফ, WHO এইসব বিভিন্ন জায়গায় ডেফিনেটলি জব অপরচুনিটিস থাকে। ইউকেতে বলবো না, ওনারা তো গ্লোবালি অপারেট করে, যেমন ইভেন ব্র্যাক 17টা দেশে অপারেট করে। সো জব, এবং ইউকেতে আরেকটা সুবিধা হচ্ছে বিভিন্ন ক্যারিয়ার সার্ভিস আছে। সো আপনি যদি ক্যারিয়ার সার্ভিসে এনরোল করেন, জয়েন করেন, ওরা আপনাকে অনেক ধরনের গাইডেন্স দিবে। প্রেজেন্টেশন স্কিল বিল্ড আপ, সেলফ ডেভেলপমেন্ট, স্পিকিং ইন ইংলিশ। আচ্ছা, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট যদি আমি আর্লি গ্র্যাজুয়েটদের জন্য বলি, আমরা মেডিকেল স্টুডেন্ট, আমরা মেডিকেলে খুব একটা অপশন পাই না। ইন্টার্নির সময় অনেকে প্রেজেন্টেশন করে, বাট আমার মনে হয় বাংলাদেশে যখন আমরা MPH করি তখন আমাদের প্রেজেন্টেশন স্কিলসটা বেশ ভালোভাবে ডেভেলপ, বেশ মানে আমরা হাতে খড়ি হয়ে যায় যদি এভাবে বলি। এবং সাথে সাথে যদি আপনারা ইউটিউব ভিডিও দেখেন, ভালো প্রেজেন্টেশন বানানো, বিভিন্ন অ্যানিমেশন দেওয়া, গ্রাফিক্স করা, ইউ ক্যান, এটা সেলফ ডেভেলপমেন্টের ব্যাপার, খুবই ভালোভাবে পারবেন। স্পিকিং ইন ইংলিশ, এখানে আমি একটা কথা বলবো যেটা again I disagree with many people, এবং প্লিজ কেউ এটা শ্রেণী বৈষম্য বা রেসিজম হিসাবে নিয়েন না। আমি এখানে প্রচুর রিসার্চার জানি যারা ইংলিশে ভালো কথা বলতে পারেন না। আমি এখানে এশিয়ান, মিডল ইস্ট, এশিয়ান অনেক, আপনারা জানেন জার্মান, ফ্রেঞ্চ, ইভেন চাইনিজ, ওনারা ইংলিশে কথা বলতে পছন্দ করেন না বা বলেনই না বা পারেনই না। এখন সায়েন্টিফিক ফিল্ডে টু বি অনেস্ট এটার খুব বেশি দাম আছে বলে আমার কখনোই মনে হয়নি। আমার প্রচুর চাইনিজ বান্ধবী আছেন যারা, আবার এটা আমি শ্রেণী বিদ্বেষ করে বলছি না, আমার এক্সপিরিয়েন্স করে বলছি, দে আর অ্যামেজিং রিসার্চার্স। ওনারা ইংলিশ স্কিল ব্রিটিশ ইংলিশ স্কিলের মতো না, বা তাদের সায়েন্টিফিক স্কিল, আবার বলছি আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওনাদের কাজ ওনাদের ডিফাইন করে। সো আপনার ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্ট ইংলিশ বলতে হবে, ইটস নো ওয়ে রিকোয়ার্ড। আমি আমার ইটালিয়ান ফ্রেন্ড, শুধু বাংলাদেশ নিয়ে আমি কেন বলবো, আমার ইটালিয়ান ফ্রেন্ড আছে, আমার জার্মান ফ্রেন্ড আছে, আমার ফ্রেঞ্চ ফ্রেন্ড আছে, ওনারা বাংলায়, ওনারা ইংলিশে খুব একটা ভালো না, বাট প্রচন্ড ভালো লিখতে পারেন। এখন লিখতে পারার একটা ব্যাপার বলি, IELTS এর লেখা আর সায়েন্টিফিক রাইটিং এর লেখা কিন্তু টোটালি ডিফারেন্ট। সায়েন্টিফিক রাইটিং লেখার জন্য আপনার ইংলিশে বিশাল পারদর্শী হতে হবে না। সায়েন্টিফিক রাইটিং এর একটা প্যাটার্ন আছে, আপনি যখন ইউকেতে আসবেন বিভিন্ন কোর্সেও শিখবেন, ওগুলা বেশিরভাগ ফ্রি হয় ইউনিভার্সিটির। অনেক বেশি ইংলিশ আসলে জানতে হয় না, এটা আমাদের মধ্যে একটু হীনমন্যতা। IELTS কোর্সটার জন্য যতটুক দরকার, তারপরে আপনি এখানে আসলে কোর্স বেসিসে আপনি নিজেই ডেভেলপ হয়ে যাবেন। এইটা নিয়ে কোনো প্রায়োরিটি কখনো দেওয়া হয় আমি আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে দেখিনি। ডাটা কালেকশন হ্যাবিট অ্যাজ অ্যান আর্লি ক্যারিয়ার রিসার্চার, এটা নিয়ে আমি অলরেডি একটু বলে ফেলেছি, অ্যান্ড আই এম নট শিওর ইফ আই এম রানিং আউট অফ টাইম। ডাটা কালেকশন, এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, কোভিড নিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, এগুলো অফকোর্স আপনার সিভিতে অ্যাড করে, এবং এগুলোতে যদি আপনারা সিনিয়র রিসার্চারদের সাথে কাজ করেন, কারণ এগুলো অ্যাগেইন গ্রুপে কাজ হয়। সো যখন ওইরকম একটা টিমের পার্ট হয়ে কাজ করবেন, আপনাদের এক্সপিরিয়েন্স অনেক হবে এবং অনেক কিছু শিখতে পারবেন, অ্যান্ড দ্যাট অ্যাডস টু দ্য সিভি অফকোর্স। যদি আপনারা কোনো অর্গানাইজেশনে সহজে চাকরি না পান, এখন ফান্ডিং এর সমস্যা, আমি কিন্তু গভর্নমেন্ট সেক্টর জানি না, আমি
প্রাইভেট সেক্টরে কাজ করেছি, প্রাইভেট সেক্টরেই বলছি যে এখন যেহেতু ফান্ডিং এর সমস্যা থাকবে, সো আপনারা নিজেরা মেডিকেল থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকতে থাকতে ওয়াই নট, যদি আপনারা আপনাদের টাইম ম্যানেজমেন্ট করতে পারেন এবং ভালো ভালো রিসার্চারদের কাছে অন হ্যান্ড শিখতে পারেন, কেন করবেন না? আফটার গ্রাজুয়েশন পার্ট অফ বাংলাদেশ, এটা আমি ঠিক বুঝিনি। ওই যে মনে হয় রিয়া তুমি বোঝাতে চাচ্ছ, হ্যাঁ আফটার গ্রাজুয়েশন একটা এমপিএইচ করা জরুরি, কারণ আমরা মেডিকেল কলেজে পড়ার সময় কমিউনিটি মেডিসিন, নট টু ডিমিন এগেন, যা শিখি ওইটা একটু হেল্প করে, বাট রিসার্চ, পাবলিক হেলথ, এপিডেমিওলজি ওর রিসার্চ ক্যারিয়ার, সায়েন্টিফিক রিসার্চ, এভিডেন্স বেসড রিসার্চ, এগুলো বোঝার জন্য একটা এমপিএইচ খুবই জরুরি। Last question. After 5-10 years of public health public health play an important role? এখানে একটু আমি বলতে চাই, পাবলিক হেলথ, again, let's talk about the umbrella. Let's talk about science here. Scientific evidence আমরা প্রডিউস করি বিভিন্ন সাবজেক্টে, অনেক কিছু পাবলিক হেলথের আন্ডারে পড়ে, অনেক কিছু হেলথের আন্ডারে পড়ে। যেহেতু রিসার্চ বলি আমরা, সবাই এটা পাবলিক হেলথ বলতেই পছন্দ করি। হ্যাঁ, যেমন আপনারা লক্ষ্য করে থাকবেন ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি, জেনেটিক্স, বিভিন্ন মাইক্রোবায়োলজিস্ট, ভাইরোলজিস্ট, প্রচুর মানুষ ইউএসএ তে আসেন এগুলোতে মাস্টার্স এবং পিএইচডি করতে। এগুলোকে কি আপনারা পাবলিক হেলথ বলবেন? সো দিস ইজ আ ব্রড স্কোপ, এবং আমি পার্সোনালি বিশ্বাস করি, নট টু ডিমিন দেম, ওনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন, বাট আমাদের যদি এইসব টপিকে ইন্টারেস্ট থাকে, যেহেতু আমরা মেডিকেলে একটু একটু শিখি, আমরাও এগুলোতে গ্রো করতে পারবো ইফ দ্যাট ইন্টারেস্ট আস। যাদের পাবলিক হেলথ, পার্ক আর কি রশিদ কবির হায়দার বোরিং লাগে। হ্যাঁ, এখন 5-10 বছর পরে কি হবে এটা তো কেউই বলতে পারে না, বাট একটা জিনিস বলতে পারি যে কোভিড আমাদের সম্ভবত একটু শিখিয়ে দিয়েছে যে রিসার্চ ব্যাপারটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। সারা দুনিয়ার মানুষ, আমার নিজের খুব ভালো লাগে এপিডেমিওলজিস্ট টার্মটা অনেকে বলে এবং এখন শিখে, আমার আগে বোঝাতে খুব সমস্যা হতো। সো রিসার্চ কখনোই থেমে থাকবে না, রিসার্চের স্কোপ দিনকে দিন আরো বাড়বে, আমি বিশ্বাস করি। রিসার্চের প্রায়োরিটি, রিসার্চের প্রয়োজনীয়তা ওয়ার্ল্ড মনে হয় এখন মোর দেন এনাফ আরো ফিল করছে, স্পেশালি এখন যেহেতু হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এত কথা হচ্ছে, জেনেটিক্স নিয়ে এত কথা হচ্ছে, এগুলো কোনোটাই রিসার্চ ছাড়া সম্ভব না। সো 5-10 বছর বলেন, আমার তো মনে হয় সারা জীবনই এভিডেন্স বেসড রিসার্চের দাম অ্যান্ড অপরচুনিটিস থাকবেন, যদি আপনি ডেডিকেটেড হন অ্যান্ড ইফ ইউ হ্যাভ সেলফ প্রিপেয়ার্ড ইয়োরসেলফ। সো আমি মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট কথা বলে ফেলেছি। রিয়া, ঠিক আছে? আরো কিছু কি তোমার তরফ থেকে বা অ্যাক্সিস মেডিকেল স্কুল থেকে জানার আছে? রিয়াদ কি আছো সেশনে? আই এম সরি, আচ্ছা, তাহলে আমি এখন হচ্ছে গিয়ে সবার কমেন্ট গুলো নেই। ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া। যেহেতু আপনারা খুবই, আই উড সে আপনারা অনেক বেশি লাকি। আমাদের সময় আসলে আমাকে গাইড করার কেউ ছিল না, অনেক কিছু জেনে জেনে করতে হচ্ছে। এখন সিনিয়র রিসার্চাররা, মিড ক্যারিয়ার রিসার্চাররা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে আপনাদের বোঝাচ্ছেন, জানাচ্ছেন, আপনাদের জন্য হোপফুলি অনেক হেল্পফুল। বাইরের ক্যারিয়ার চান্স কিভাবে এনশিওর করা যাবে আপু? এর জন্য দেশের এমপিএইচ এর কোর্সের ভ্যালু আছে কিনা? এটা আমি আগেও বলেছি, বিভিন্ন কোর্সের ভ্যালু আছে, আবার নেই, ডিপেন্ডস। নেই বলবো না, কখনোই নেই বলবো না আপনি, কারণ আপনি ওটায় স্কিলগুলো ডেভেলপ করে ফেলেছেন। আপনি যখন সেকেন্ড মাস্টার্সে অ্যাপ্লাই করবেন আর পিএইচডি তে অ্যাপ্লাই করবেন, দে উড নো, ইউ নো রিসার্চ মেথোডোলজি, ইউ নো আ বিট অফ বায়োস্ট্যাটিস্টিক্স, ইউ নো আ বিট অফ এপিডেমিওলজি। সো ডেফিনেটলি ভ্যালু আছে, বাট এটা পিএইচডি পেতে হেল্প করে নাকি এটা নিয়ে আমি আগে বলেছি, কিছু কিছু ক্ষেত্রে করে, কিছু কিছু করে না। How to enrich oneself after MBBS apart from MPH in this pandemic? রাব্বি ভাইয়া, ওই যে বললাম অনলাইন কোর্সগুলো করেন, কোর্সেরা ইজ ফ্রি। আর যদি আপনি
ক্রেডিট কার্ড দিয়ে টাকা খরচ করে করতে চান, বিভিন্ন ধরনের অপশনস আছে। হার্ভার্ড মেডিকেল, টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের কোর্স আছে, অফকোর্স জনস হপকিন্সের অনেক ভালো ভালো কোর্স আছে। আপনার ডিসাইড করতে হবে আপনি কি শিখতে চান। আপনি অ্যানালিটিক্স শিখতে চান, মানে আপনি ডেটা অ্যানালাইসিস সফটওয়্যারগুলো শিখতে চান, নাকি আপনি বিভিন্ন কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ এগুলো ভালোভাবে বুঝতে চান। হাউ টু সিলেক্ট অনলাইন কোর্স অ্যাকর্ডিংলি। তো এটা হচ্ছে আপনি কি হতে চান, ওই যে বারবার বলি আপনি কি হতে চান সেটা খুব ইম্পর্টেন্ট। বাট আমি বেসিক্যালি বলবো যদি এমপিএইচ ডিগ্রি না থাকে আপনারা রিসার্চ মেথোডোলজি পার্টটা আগে একটু শিখেন, এপিডেমিওলজি একটু শিখেন, যদি ডেটা অ্যানালাইসিস শেখার ইচ্ছা থাকে। সো ডেটা অ্যানালাইসিস যারা, যেহেতু আপনারা আগে শুরু করছেন, অ্যাজ আই হ্যাভ সেড প্রিভিয়াসলি, আর কোর্স শেখা আই উড রেকমেন্ড, কারণ এখন বেশিরভাগ বড় ইনস্টিটিউট আর ইউজ করে। সো আর এর একটা সুবিধা হচ্ছে এটা ফ্রি সফটওয়্যার, এবং আর এর বিশাল একটা অনলাইন কমিউনিটি আছে, ওখানে একজনের অ্যান্সার দেয়, এবং আর এর প্রচুর, যে কোনো সফটওয়্যারের প্রচুর ইউটিউব ভিডিও আছে। আপনারা একটু নিজেরা এক্সপ্লোর করে দেখবেন যে কার কথা, ভাষা, প্রেজেন্টেশন আপনার পছন্দ হয়। ওনারা ইউটিউবে ফ্রিতে আপনি স্টেপ বাই স্টেপ সবকিছু শেখান এবং আপনারা প্র্যাকটিস করতে পারেন। আপু আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট, আপনার মতো এখন থেকে ইচ্ছা আছে পাবলিক হেলথ ক্যারিয়ার গড়ার। আপু যদি স্টেপগুলো বলতেন প্রিপেয়ার কিভাবে করা যায় নিজেকে। ভেরি হ্যাপি টু নো ভাইয়া তুমি আপনি আগের থেকেই করতে চান। সো আমার মনে হয় থার্ড ইয়ারে আমাদের মেডিকেলের প্রেশার অনেক বেড়ে যায়, ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে অনেক 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 নিজের কাজ আছে। সো আমার মনে হয় এই সময় ছোট ছোট, যারা বড় বড় রিসার্চে ছোটভাবে কন্ট্রিবিউট করা যায় ডেটা কালেকশন হিসাবে। তারপর আপনারা যখন ওয়ার্ডে কাজ করেন, আমার মনে হয় পার্সোনালি এটা অনেক বড় একটা স্কোপ, কেস স্টাডি নিয়ে কাজ করা। আমরা যারা সরকারি মেডিকেলে পড়েছি বা প্রাইভেট মেডিকেলেও অনেক অনেক আনইউজুয়াল কেস আমরা পাই, সেই কেসগুলো নিয়ে লেখার হ্যাবিট শুরু করা, সেগুলো পাবলিশ করার চেষ্টা করা, এইগুলো করতে পারেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভাইয়া আপনার যদি অনেক সময় লাগে অ্যাগেইন অনলাইন কোর্সগুলো করতে পারেন। বাট সত্যি কথা যদি আমি বলি, যদি অ্যানালাইটিক্সই বলি, যদি এগুলো আপনার রেগুলার প্র্যাকটিস না থাকে, এগুলো ভুলে যাওয়া, কোডিং ভুলে যাওয়া খুব খুব ইজি। আমি নিজেই 2 মাস পরে ভুলে যাই যদি আমি সফটওয়্যার ইউজ না করি। সো ওই কাজটা না করে আই উড রাদার রেকমেন্ড যে আপনি রিসার্চ মেথডস এগুলো শেখেন, ছোট ছোট রিসার্চের পার্ট হওয়া শিখেন। যখন আপনি ওয়ার্ডে যাবেন, আনইউজুয়াল কেসগুলো আপনারা গ্রুপ করে 2-3 জন ফ্রেন্ড করে ওটা আগে গুগল স্কলার বা পাবমেটে দেখবেন, কেস রিপোর্ট বলে এগুলোকে, বা কেস সিরিজও হতে পারে, সেগুলো নিয়ে লেখা, পাবলিশ করা, এগুলো করতে পারেন। অফকোর্স স্টে হোম, স্টে সেফ। হ্যাঁ আমি হোমেই আছি ভাইয়া, 4 মাসের বেশি হয়ে গেল। Is it necessary to convert MBBS marks to CGPA? If yes, then how can I convert my MBBS marks into CGPA? ইউকের জন্য আমি বলতে পারি আপু, সিজিপিএ তে কনভার্ট করতে হয় না। এখানে যেটা করতে হয় হচ্ছে ট্রান্সক্রিপ্ট করতে হয়, ট্রান্সক্রিপ্টটা আসে পার্সেন্টেজে। এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যেটা রেজিস্টার বিল্ডিং আছে, রেজিস্টার বিল্ডিং এ যেতে হয়। এটার মনে হয় মাত্র 500 টাকা একটা ফি আছে, বা এখন কত আমি জানি না। আপনার মেডিকেল সার্টিফিকেট আর রোল নাম্বারগুলো দিলে ওরা 1 পেজের একটা ডকুমেন্টে সিল সহ এবং খাম সহ, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি যখন বিদেশে পাঠাবেন ঢাকা ইউনিভার্সিটির সিল বা যে যে ইউনিভার্সিটির আন্ডারে পড়েন, সিল গালা করা খামে আপনার ট্রান্সক্রিপ্টটা পার্সেন্টেজ হিসেবে যাবে। আর ইউকের অনেক ইউনিভার্সিটি বলবো সিজিপিএ ওয়াইজ এখানে রেজাল্ট হয় না, এখানে বেশিরভাগ রেজাল্ট হয় পার্সেন্টেজে। 60% পাস, মানে ডিফার করতে পারে, 70% মেরিট বা 80% মেরিট, সো পার্সেন্টেজে কনভার্ট করা হয় ইউকেতে আসার জন্য। Is there any parks for English medium students when it comes for language tests?
এখানে একটা মজার কথা বলি ভাইয়া। উম, আমি অনেক এটা নিয়ে আপনারা গুগল করলে দেখবেন অনেক মজার ব্যাপার আছে। আইএলটিএস তো না মোর অফ আ টেকনিক্যাল টেস্ট, তাই না? একটা টাইম লিমিটের ব্যাপার আছে, কিছু প্রসিডিয়ার আছে, এবং এখানে অনেক সময় বলা হয় এবং অনেককে আমি দেখেছি যারা অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকার, এটা আমি আপনাদের একটু মরাল ডেভেলপমেন্ট, মরাল কি বলবো, মোটিভেশনের জন্য বলছি, অ্যান্ড দিস ইজ আ ট্রু ইনফরমেশন এগেন। ইংলিশ নেটিভ স্পিকাররাও আইএলটিএস এ অনেক কম স্কোর করেন, কারণ এখানে টাইমিং অ্যান্ড কনসিস্টেন্সি অ্যান্ড দ্য রুলস এর ব্যাপার আছে। সো এর জন্য ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, মেবি ওনাদের ইংলিশ রাইট আপ একটু ভালো হতে পারে, স্পোকেন একটু ভালো হতে পারে, বাট ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, কারণ আইএলটিএস এর গাইডলাইনগুলি পড়লে আপনারা দেখবেন যে ওইভাবে করেই লিখতে হয়, প্যাটার্নগুলা সেমই হতে হয়। উল্টা অনেক সময় নেটিভ ইংলিশ স্পিকাররা নিজের মতো লিখে, গাইডলাইনগুলো জানে না। সো গাইডলাইন জেনে লিখলে কোনো সমস্যাই নেই আইএলটিএস। আর অফকোর্স বইগুলো সলভ করবেন, মক টেস্ট সলভ করবেন, অডিওগুলো শুনবেন, বাংলাদেশে খুবই ইজিলি অ্যাভেলেবল, অনলাইনেও আছে। আপু ইউকেতে পাবলিক হেলথে শুধু মাস্টার্স করে কি ধরনের জব পাওয়া যায়? আপু এটা একটু ট্রিকি কোয়েশ্চেন কারেন্ট সিচুয়েশনে। মাস্টার্স করে হচ্ছে, আমি রিসার্চ বেসের জন্য বলছি, অনেক সময় অনেকে আমি দেখেছি ফ্রি ইন্টার্নশিপ পায়, আহ, অনেকে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পায়, যেমন তাসদিক দ্বীপের কথা আমি বললাম, ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ উইচ ইজ আ প্রপার টিয়ার 2 অ্যান্ড ওয়েল স্যালারিড জব পায়। অপরচুনিটিস আছে অফকোর্স। বাংলাদেশে কি কি অনলাইন করা যায়, কোর্স করা যায় এবং কোথায়? ওই যে আমি ভাইয়া বলতে পারবো না বাংলাদেশের কোন কোন অর্গানাইজেশন এগুলো অফার করে। আমাদের সময় অনলাইন না, আমি নিজে আইসিডিটিআরবি অ্যান্ড জেপিজির কোর্সগুলো করতাম। অনলাইনের কথা বললে এগেইন কোর্সেরা, জনস হপকিন্স, হার্ভার্ড, টিএইচ চ্যান স্কুল, সবারই অনলাইন কোর্স আছে। কিছু কোর্সেরা তো বেশিরভাগই ফ্রি, আর বাকিগুলো পেমেন্ট বেসে। আপু ইউকে যে কোনো ইউনিভার্সিটি থেকে এমপিএইচ করার পর জব স্কোপ কেমন ওইখানে উইদাউট পিএইচডি? একটু আগে বললাম আপু, এটা অনেকখানি লাখ, বাট এখন সুবিধা হচ্ছে ওই যে অ্যাগেইন স্পন্সর লাগে না। লেট মি নো অ্যাবাউট আইএলটিএস, বলেছি আবার বলছি, আইএলটিএস এর 12টা বা 14টা বই সলভ করবেন। 12টা বা 14টা, আমার নাম্বার মনে নেই। অডিওগুলো নিজে শুনে শুনে হেডফোন দিয়ে নিজে নিজে সলভ করবেন। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে টাইমিংটা ঠিক রাখা। এবং যারা একটু লেস কনফিডেন্ট বা মনে হয় গাইডলাইনের দরকার, সাইফুরস, আমি শুধু সাইফুরসের নাম জানি, আই এম ভেরি সরি, দেয়ার মাইট বি ভেরি many other good organizations as academic institutions as well যারা এগুলো অফার করে, সেখানেও কাজ করতে করতে পারেন। আপু করার কারোর যদি বাইরে যাওয়া পসিবল না হয়, তো শুধু দেশে এমপিএইচ করে কি ধরনের জব অপরচুনিটি? অনেক জব অপরচুনিটিস আপু, আপনি ব্র্যাকে কাজ করতে পারেন, আইসিডিডিআরবি তে কাজ করতে পারেন, কত এনজিও, সেভ দ্য চিলড্রেন আছে, আশা আছে, গ্রামীণ আছে, অনেক জব অপরচুনিটি। আর তারপরে যেমন ফার্মাসিউটিক্যালস গুলো আছে, আমাদের ঢাকা মেডিকেল এবং অনেক মেডিকেলেরই সিনিয়র ভাইয়ারা আছে, আপনাদের গাইড করতে পারবেন। রোশ, গ্লাসগো স্মিথ, জিএসকে, বিভিন্ন ওষুধ কোম্পানিতে আপনি জব পেতে পারেন, বেশ ভালো স্যালারি আমার জানা মতে। বিদেশে আসার দরকার নেই। পার্ক পড়েন ভাই, পার্ক এখন আগে অ্যান্সার দিয়ে ফেলেছি। পার্ক কমিউনি 4th প্রফ পাস করতে পার্ক পড়েন। MPH in BD or abroad? MPH in BD, then government or non-government? এমপিএইচ যদি বিদেশে ভালো একটা ইউনিভার্সিটিতে করতে পারেন, ওয়াই নট, স্কলারশিপ যদি পান। বাট আমার জানা মতে বিদেশে এমপিএইচ এর স্কলারশিপ পাওয়া একটু ডিফিকাল্ট, অ্যালাইড, কারণ এমপিএইচ ইজ ভেরি মাচ স্যাচুরেটেড, এবং অ্যালাইড টপিকে পাওয়া ইজিয়ার। বাট যদি আপনি ফান্ডিং পান, ওয়াই নট, বিদেশে করেন। MPH and BD, then government or non-government, এই ব্যাপারে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলবো, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন গভর্নমেন্ট মানে তো আমরা এখন, আমি জানা মতে শুধু নিপসমই বুঝি, তো ওইখানে আপনার অনেক সময় দিতে হয়, অনেকের 1 বছর ক্যারিয়ার ব্রেক দিতে হয় ইফ ইউ আর নট গভর্নমেন্ট এমপ্লয়ি।
সো এটা যদি আপনি দিতে পারেন অবশ্যই ভালো, অ্যামেজিং ফ্যাকাল্টিজ আছেন ওখানে। অ্যান্ড নন গভর্নমেন্টেরও সুবিধা বললাম, বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেমন আপনি নর্থ সাউথ এআইবি, সাউথ ইস্ট, আরও যা যা ইউনিভার্সিটি আছে আপনি শুক্র শনিবার ক্লাস করতে পারেন। ব্র্যাক জেপিজিতে আবার সেই গভর্নমেন্টের মতো কমিটমেন্টটা কাজ করে যে সপ্তাহে 5 দিন ক্লাস করতে হয়। সো এটা আপনার পার্সোনাল। দিস সাউন্ড সো ডিফিকাল্ট, আসলে ডিফিকাল্ট না আপু। অনলি এন্ডিভার কি মনে হয় গাইড, আমি জানি না। সাজেশনস ফর ফ্রেশ গ্রাজুয়েটস দিয়ে ফেলেছি মনে হয়। আপু ইউসিএল এ কি ইন্টারভিউ নিয়েছিল? ইউসিএল এ আপু ইন্টারভিউ আমার নেয়নি কোনো। মাস্টার্স লেভেলে সাধারণত ইন্টারভিউ হয় না। আমি ইউসিএল এ পড়ি কমনওয়েলথ স্কলারশিপে, সো কমনওয়েলথ স্কলারশিপের ডেফিনেটলি ইন্টারভিউ হয়েছিল। অ্যান্ড ইউসিএল এ আমি, এটা আমার অ্যাডমিশনের পরে এমনি আমার সুপারভাইজার আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, কারণ ফর আ প্রজেক্ট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, বাট না, ইউসিএল এ ইন্টারভিউ হয় না। আপু এমবিবিএস ইউকেতে এমপিএইচ করতে রেজাল্ট সিজিপিএ কেমন? আফটার এমবিবিএস ইউকেতে এমপিএইচ করতে রেজাল্ট সিজিপিএ কেমন ম্যাটার করে? আপু আমি ইউকেতে এমপিএইচ করিনি, সো আমি আসলে এটা বলতে পারবো না। মনে হয় মানে আমরা কেন 65%, 75% স্কোর ইজ কোয়াইট হাই এনাফ। অ্যান্ড তারপর যদি আইএলটিএস থাকে 6.5, 7, if you are not targeting Ivy Leagues or Russell groups, সেরকম খুব বেশি ম্যাটার করবে বলে আমার মনে হয় না। আমি আমার ফ্রেন্ডদের জানি ট্রান্সক্রিপ্টে আপনি সাপ্লি খেলে বোঝা যায়, বাট অনেক 3-4টা সাপ্লি সহ আমার ফ্রেন্ড খুব ভালো মতো পিএইচডি পেয়েছে আমি জানি। সো ডোন্ট অ্যাট অল ওয়ারি অ্যাবাউট ইট। বিডি স্টুডেন্টদের জন্য কোন সাবজেক্ট চুজ করলে ভালো হবে যদি বলতেন? এটা যদি আরেকবার একটু লিখেন সুবিধা হয় আমার বুঝতে। কখন সাবজেক্ট চুজের কথা বলছেন, আমি এই জিনিসটা বুঝতে পারিনি। আপু ইউএসএ তে পিএইচডি বা মাস্টার্সের জন্য আমাদের ইন্টার্নশিপ শেষ করা অবশ্যই দরকার হয়? হ্যাঁ, ইন্টার্নশিপ শেষ করতে হয় আমার জানা মতে, বাট ইন্টার্নশিপ টাইমে আপনার এটা বুঝতে হবে আপু যে ইউএসএ তে যেতে আপনার জিআরই করতে হয়, স্যাট অর টোফেল করতে হয়। সো সাইমালটেনিয়াসলি করা খুব ডিফিকাল্ট। সো আপনি যদি ইন্টার্নশিপ টাইমে নিজেকে প্রিপেয়ার করেন জিআরই, স্যাট টোফেল দিয়ে, তারপরে আমি মানে আই উড সাজেস্ট আপনি তারপরে অ্যাপ্লাই করেন, কারণ ওই টাইম ম্যানেজমেন্টটা তো খুবই জরুরি, তাই না? মাস্টার্স করার পর জব অপরচুনিটিটা আবার যদি একটু বলেন। বাংলাদেশের জব অপরচুনিটি বলেছি, আপনারা হেলথ প্রোগ্রামে বিভিন্ন এনজিও আইএনজিও কাজ করে, যেমন ভ্যাকসিন ডেভেলপমেন্ট, ভ্যাকসিনের কাজে গাভি অ্যালায়েন্স কাজ করে, সেভ দ্য চিলড্রেন এনজিও বলে, ব্র্যাক, আইসিডিডিআরবির বিভিন্ন সেন্টার, আরো বিভিন্ন এনজিও ফাউন্ডেশনস আছে। সব জায়গায় আপনার জব অপরচুনিটিস আছে হেলথ প্রোগ্রামসের। আর রিসার্চ অপরচুনিটি, তারপর সিআইপিআরবি, বিভিন্ন অর্গানাইজেশন আছে। আপনি কি করতে চান এটা আমি বারবার করে বলি, কারণ মানুষ একটু কনফিউজ হয়ে যায় যে আমি কি, আমাকে কেউ যখন বলে আপু ম্যাটারনাল চাইল্ড হেলথে আমি করব, মেজর নিব, আমি খুব কনফিউজড হয়ে যাই যে আসলে জবের ক্ষেত্রে, জব যখন বলি, আপনি কি গ্যারান্টিড আপনি ম্যাটারনাল চাইল্ড হেলথেই জব পাবেন? আমাদের দেশে তো আসলে এটা সম্ভব না ভাইয়া। মানে অসম্ভব বলবো না, কারণ আমাদের রিসার্চ স্কোপটা এত বড় না। আপনি আইসিডিডিআরবিতে আপনি ফ্রেশ গ্রাজুয়েট হয়ে চাকরি খুঁজছেন, এখন যদি আপনি চাইল্ড বা ইনফেকশাস ডিজিজ ডিপার্টমেন্টে চাকরি পান, তো আপনি কি ওইটা নিবেন না? বা আপনি আই হেলথে চাকরি পান, আপনি কি ওইটা নিবেন না? সো সো দিস ইজ আপু ড্রিঙ্ক আ লিটল ওয়াটার, ইটস অলরাইট। আমরা এখন সারাক্ষণই জুমে কথা বলতে থাকি, সব মিটিং, দিনে 7-8টা মিটিং হতে থাকে, সো ইটস হ্যাজ বিকাম নর্মাল। হাউ ক্যান বি স্টার্ট ফর রিসার্চ অ্যাজ থার্ড ও ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট? ওই যে বলেছি আপু, বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হতে পারেন, নিজেরা কেস সিরিজ, কেস রিপোর্ট
নিজেরা লিখে পাবলিশ করার চেষ্টা করতে পারেন, অনলাইন কিছু কোর্স করতে পারেন। বাট টু বি অনেস্ট, আমার মনে হয়েছে আমার মেডিকেল 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার প্রচন্ড একাডেমিক প্রেশার ছিল, সো আমি টাইম ম্যানেজ করতে পারিনি অন্য কিছু করার। আমি শুধু ইন্টার্নির সময় পেয়েছিলাম। তো আপনারা যদি পারেন অবশ্যই প্লিজ রেকমেন্ড সাম বুক ফর IELTS ফর সেলফ প্রিপারেশন। IELTS এর ভাইয়া একটা আপু একটা বই সবাই পড়ে, ওটা হচ্ছে কেমব্রিজ IELTS। 12টা বা 14টা বই আছে, নীলক্ষেতেই পাওয়া যায়। আর অডিও সিডি দেয়, সিডি না চললে এগুলা সব এখন অনলাইনেই আছে। সো IELTS এ সবাই কেমব্রিজের বইটাই পড়ে। আপু এমবিবিএস কি ইউকে তে এমপিএইচ এর জন্য, আফটার এমবিবিএস কি ইউকে তে এমপিএইচ এর জন্য অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই যাবে। গত বছরই আমার পরিচিত 2জন নটিংহ্যামে এমপিএইচ করছেন, জাস্ট এমবিবিএস এর পরে। আম, আপু ইউকে ছাড়া কোথায় এমপিএইচ ইজিলি করা যাবে উইথ স্কলারশিপ? ভাইয়া এটা আমি বলতে পারবো না, এটা কেউই বলতে পারবে না। এটা আপনার একাডেমিক ক্রিডেন্সিয়ালস, আল্লাহর ইচ্ছা, ফান্ডিং, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি অফার করে, যদি হাই গ্রেড বলেন কেসিএল আছে, উমিয়া আছে, আমেরিকা জনস হপকিন্স আছে। আমাদের আমাদের কলিগ অনেকেই কিন্তু জনস হপকিন্স থেকে এমপিএইচ করেছেন উইথ ফান্ডিং, এখনো করছেন। ইউকেতে এমএসসি করলে জব অপরচুনিটি কেমন, বা পরে কি এম আর আর পরে কি এমপিএইচ করা যাবে? আপু আপনি যদি এমএসসি করেন কোনো স্পেসিফিক সায়েন্টিফিক সাবজেক্টে, ফর এক্সাম্পল এন্ডোক্রাইনোলজিতে, এবং পরবর্তীতে পিএইচডি করতে চান এন্ডোক্রাইনোলজির কোনো ফিল্ডে, কেন আপনার এমপিএইচ করতে হবে? আই বিট কনফিউজড। কারণ ওনারা ওয়েট ল্যাবে বিভিন্ন রিসার্চ বিভিন্ন হয়, এর জন্য আমি বলি যে পাবলিক হেলথ এত বেশি ব্রড আমব্রেলা যে আমাদের, আমি জানি না এই প্ল্যাটফর্মে এসেছেন নাকি, মানে আমাদের করেসপন্ডেন্স ইজ করেসপন্ডিং ফ্রেন্ড ইজ ডুইং ভেরি গুড ইন জেনেটিক রিসার্চ। সো আমি যতদূর জানি ও এমপিএইচ করেনি, ও জেনেটিক এপিডেমিওলজিতে মাস্টার্স করেছে, জেনেটিক্সে পিএইচডি করেছে, এবং সাথে সাথে ইউকেতে খুব ভালো জব পেয়েছে। তো আপনি কি করবেন ওইটা সেট করা খুব ডিফিকাল্ট, খুব জরুরি। ডেন্টাল সার্জনদের জন্য অপরচুনিটি, দাঁড়াও তার আগে হচ্ছে ডেন্টাল সার্জনদের জন্য অপরচুনিটি কেমন আপু? এটা কি আপনি পাবলিক হেলথ হিসাবে বলছেন? পাবলিক হেলথ ইজ আ ভেরি ব্রড আমব্রেলা। আবার বললাম, আপনি যদি ডেন্টাল সার্জন হয়ে থাকেন কোনো সমস্যা নাই, আপনি রিসার্চ শিখবেন বিভিন্ন কোর্স করে, আপনি অ্যাপ্লাইড ফিল্ডে যাবেন। আমি ডেন্টাল থেকে পাশ করা ডাক্তার মেডিকেল স্টুডেন্টদের চিনি, যারা মেডিকেল ডক্টর ডেন্টাল ডক্টরদের চিনি যারা এপিডেমিওলজিতে কাজ করে। আপু ইউকে থেকে এমএসসি করে বিডি রিটার্ন করার চিন্তা থাকলে পাবলিক হেলথ ভালো হবে নাকি ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন সাবজেক্টটা ভালো হবে? জব অপরচুনিটি কোথায় ভালো হবে, বোথ বিডিতে অ্যান্ড ফরেন কান্ট্রিতে? আচ্ছা, এটা একটু ট্রিকি। পাবলিক হেলথ আর ইন্টারন্যাশনাল হেলথ এইগুলো নিয়ে একটু কনফিউশন আছে, আপনি কোর্সগুলো দেখে নেবেন। অনেক ইউনিভার্সিটি পাবলিক হেলথ এমপিএইচ বলে, অনেক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল হেলথ বলে, অনেক ইউনিভার্সিটি গ্লোবাল হেলথ বলে। ইট মেইনলি ডিপেন্ডস হচ্ছে কোর্সে আপনার কি কি মডিউলগুলো আছে, কোন মডিউলগুলো আপনি অ্যাকচুয়ালি শিখতে চান বা পড়তে চান, সেটা ইম্পর্টেন্ট। অবশ্যই দেশে ফিরে জব অপরচুনিটিস গুলো বললাম। ফরেন কান্ট্রিতে জব অপরচুনিটিস আপনার ইউকে থেকে মাস্টার্স করলে আমার জানা মতে যেমন নেদারল্যান্ডসে বেশ ভালো অপরচুনিটি ওরা এখন অফার করছে। আমেরিকায় আপনি যদি মাস্টার্স করেন পিএইচডি অপরচুনিটিস থাকে, পোস্ট ডক অপরচুনিটিস থাকে। আপু ইউকের জন্য এমপিএইচ রিকোয়ারমেন্ট গুলো প্লিজ আবার বলবেন। ইউকের এমপিএইচ বলবো না, ইউকের যে কোনো মাস্টার্স কোর্সের রিকোয়ারমেন্ট হচ্ছে আপু, ভাইয়া, আপনার অফকোর্স গ্রাজুয়েশন সার্টিফিকেট, যেটা গ্রাজুয়েশন ট্রান্সক্রিপ্টে কনভার্ট করা, যেটা রেজিস্টার অফিস করে দিবে, 2-3 দিন সময় লাগে ট্রান্সক্রিপ্ট।
আপনার IELTS স্কোর, তারপর হচ্ছে 3টা রেফারেন্স সাধারণত, আর এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, আপনি কেন করতে চান। এই তো এই 4টা জিনিস, এগুলো অ্যান্ড ইউনিভার্সিটিতে আরো দেখবেন আপনাদের সাধারণত বেসিক্যালি 4টাই লাগে, আরো কোনো ইউনিভার্সিটির অ্যাডিশনাল কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকলে দেখে নিতে পারেন। এগুলো থাকলে এবং এগুলোর সব অরিজিনাল কপিজ লাগে। বেশিরভাগ সময় এগুলি অনলাইনে আপলোড করলেই হয়ে যায়। এই তো রিকোয়ারমেন্টস। তারপর আপনি অ্যাডমিশন অফার করবেন, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন, এবং অ্যাডমিশনে যতই যে ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করেন, সো কমনওয়েলথ, শেভেনিং, ইউকে, ডসএইড এগুলো যেমন ইন্ডিপেন্ডেন্ট বডি, প্রত্যেক ইউনিভার্সিটির একটা নিজস্ব স্কলারশিপ ফান্ড থাকে। সো আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপনাকে দেখাবে যে ইউনিভার্সিটির ইন্টারনাল কি কি ফান্ডিং আছে। সো ওই ইন্টারনাল ফান্ডিং গুলো, এটা এক একটা ডিপেন্ড করে এক এক রকম। ইন্টারনাল ফান্ডিং গুলো দেখবেন যে আপনি এলিজেবল ক্রাইটেরিয়ায় পড়েন নাকি, কারণ এগুলো অনেক বেশি সেগ্রিগেটেড ইন আ সেন্স যে সাউথ এশিয়ানদের জন্য থাকে, মাইনরিটি পপুলেশনের জন্য থাকে, স্কটিশ পপুলেশনের জন্য থাকে, ইউরোপিয়ানদের জন্য থাকে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে। সো আপনি যে ক্রাইটেরিয়ায় পড়েন ওইটা ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন। এই তো। সো আমার মনে হয় আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলেছি, অ্যান্ড টাইমও হয়ে গেছে। কিছু কি বাকি আছে? না। সো আমি আর 1 মিনিট যা সময় রাখছি, যদি আর কোনো কোয়েশ্চেন থাকে লিখতে পারেন, তারপর আমি অফলাইন হব। আর আরেকটা জিনিস আছে, রিয়াদের সাথে আমার আলাপ হয়েছে, যেহেতু এটা খুবই ব্রড স্কোপে কথা বলছি, আপনাদের যদি স্পেসিফিক কিছু জানার থাকে, যেটা কারণ এত অল্প সময়ে এত ব্রড জিনিস অফকোর্স কভার করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আপনাদের যদি স্পেসিফিক কোনো টপিকসে জানার ইচ্ছা থাকে, epidemiology, NCD, publication opportunities, data analysis, so এসব নিয়ে যদি আপনাদের স্পেসিফিক জানা থাকে, আপনারা রিয়াদ বা অ্যাক্সিস মেডিকেল স্কুলকে জানাতে পারেন। ওগুলো আমরা ব্রডলি চাইলে আমি বা আমাদের কলিগরা ডিসকাস করবে। আপু, নিপসম অর ব্র্যাক, এনএসইউ, এআরবি কোনটার থেকে এমপিএইচ করলে ভ্যালু বেশি, অর জব অপরচুনিটি ইন বিডি অর অ্যাব্রড? আবার নট ডিমিনিং এনিওয়ান, আমি সব কয়টাকেই সিমিলার প্ল্যাটফর্মে ফেলবো, এটা আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করবে। অ্যান্ড আবার ওইখানে বলছি, আপনার সুপারভাইজার কে থিসিসের, তার সাথে আপনার সম্পর্ক কিরকম, রেফারেন্সের জন্য কতখানি হেল্পফুল, সেটা আপনি যে জায়গার থেকেই করেন আপনার সিজিপিএই ম্যাটার করবে। এবং যেহেতু রেফারেন্সটা লাগে, আপনার থিসিস সুপারভাইজারের সাথে ওই কমিটমেন্টটা লাগে। এবং থিসিসটা ভালো করে করলে তো অবশ্যই আপনি রিসার্চ ভালো শিখবেন। ইউর ভেরি মাচ ওয়েলকাম। রিসার্চ ওয়েবসাইটের নামটা আবার যদি বলতেন আপু। রিসার্চ ওয়েবসাইট বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন আমি বুঝতে পারছি না। রিসার্চ টপিক মানে যদি আপনি আর্টিকেল খুঁজতে চান একটা টপিকে, ফর এক্সাম্পল কোভিড-19, আপনি যদি পাবমেড, আমি লিখে দিই পাবমেড, তারপর গুগল স্কলার, ইনিশিয়ালি আমি এই দুইটাই বলবো। এখানে যে যদি আপনারা সার্চ দেন, এগুলো রিলেটেড যত পাবলিকেশন আছে, যত ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন আছে, সব কয়টা অ্যাপিয়ার করবে। ওইখানে আপনি বিভিন্ন সেট করতে পারেন, কত সালের গুলো আপনি দেখতে চান, কোন কান্ট্রির দেখতে চান, ওইভাবে করে লিখে। ইভেন পাবমেড বা গুগল স্কলার কিভাবে ইউজ করতে হয়, এগুলো সব ফ্রি। এগুলোতে ইউটিউবেও ভিডিও আছে 3-4 মিনিটের। সো এগুলোতে যেও আপনারা বিভিন্ন আর্টিকেল সার্চ করতে পারেন। সো আর যদি কোনো প্রশ্ন না থাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো টপিক জানার থাকলে ডেফিনেটলি অ্যাক্সিস মেডিকেল স্কুলকে আপনারা বলতে পারেন, কোনো কিছু যদি ব্রডলি ডেসক্রিপটিভ ভাবে জানতে চান।
And thank you so much for listening, and thank you so much to the school for inviting me for this. Thank you so much.